একই ক্লাসে এসএসসি সাধারণ গণিত অধ্যায় 11 সব টাইপের ম্যাথ কভার করব বোর্ড কোয়েশ্চেন সলভ করে। আমার নাম রনক মুক্তাসিম এবং আমি তোমাদের এসএসসি জেনারেল ম্যাথ পড়াই। আজকের ক্লাসে আমরা দেখব এসএসসি অধ্যায় 11 কতটা গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার জন্য এবং কিভাবে পড়লে আমাদের সব টাইপের ম্যাথ খুব ইজিলি কভার হয়ে যায়। বিগত কয়েক বছরের অ্যানালাইসিসে আমরা দেখতে পারি যে এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে। সো এই চ্যাপ্টার থেকে এমনও হয়েছে যে কোনো বার দুটো সৃজনশীলও কিন্তু চলে আসছে। কিন্তু এই চ্যাপ্টারটা এতটা ইজি, কিছু শর্টকাট কিছু হ্যাকস জানলে এই চ্যাপ্টার থেকে সব ধরনের প্রশ্ন অ্যান্সার করা যায়। ফুল কিন্তু এত কষ্ট করে পড়াও লাগে না। আজকে আমরা সেই সব প্রশ্নগুলোই সলভ করব যেগুলো করলে তোমাদের এসএসসি প্রিপারেশন একদম 100-তে 100 হবে। সো ক্লাসটা শুরু করার সাথে আমরা বোর্ড কোয়েশ্চেন তো সলভ করবই, প্রথমের দিকে আমরা কিছু বেসিক প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভ করে এই চ্যাপ্টারে যত কনসেপ্ট আছে, যারা কনসেপ্টগুলো জানি তারা কনসেপ্টগুলো ঝালাই করে নিব, যারা কনসেপ্টগুলো একটু একটু ভুলে যাচ্ছি তারা কনসেপ্টগুলো ভাইয়ার সাথে শিখে নিব। আসো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই অনুপাত কাকে বলে, যেহেতু চ্যাপ্টারটা অনুপাত নিয়ে আমাদের জানা লাগবে অনুপাত কাকে বলে। অনুপাতের জন্য কয়েকটা সংজ্ঞা দেওয়ার আগে তোমাদের বলি যে কয়েকটা স্পেশাল জিনিস মাথায় রাখতে হবে। এক নাম্বার, আমরা অনুপাত সাধারণত কাকে বলি? যখন আমরা দুইটা রাশিকে একটা ভাগ আকারে লিখি। মনে করি আমাদের দুইটা রাশি হচ্ছে, একটা রাশি হচ্ছে এ আরেকটা রাশি হচ্ছে বি, তাই না? আমরা তো জানি অনুপাত মানে আমরা এভাবে লিখি A:B, যেটাকে আবার লেখা যায় কিন্তু A/B, তাই না? এখন এই যে এ আর বি সাধারণত এটা আসলে আমরা চেষ্টা করি মৌলিক সংখ্যায় লিখার, এটা হচ্ছে কনভেনশন। কিন্তু দুটো জিনিস আমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে এই যে এ এবং বি যদি দুটো রাশি হয় তাহলে তার দুইটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে এই দুইটা একই জাতীয় রাশি হতে হবে, একই জাতীয় রাশি হতে হবে। ভাইয়া একই জাতীয় রাশি মানে কি? তার মানে মনে করি আমি যদি দৈর্ঘ্য নেই এবং আমি যদি ধরো আয়তন নেই, এই দুটোকে ভাগ দিই, এই দুটোকে অনুপাত করি, তাহলে কিন্তু সেটা অনুপাত হবে না। আমার দৈর্ঘ্যের সাথে শুধুমাত্র দৈর্ঘ্য অনুপাত করতে পারবো, বুঝাতে পারছি? আবার দুই নাম্বার হচ্ছে এই দুইটার একক এক হতে হবে, একক এক হতে হবে, ঠিক আছে? একক সেম হতে হবে, বুঝাইতে পারতেছি? একক সেম হইতে হবে মানে কি? মানে ধরো একই জাতীয় নিলাম, আমরা ধরো দৈর্ঘ্য, কোনো একটা বস্তুর দৈর্ঘ্যর অনুপাত করতে চাচ্ছি, কিন্তু একটা দৈর্ঘ্য আছে সেন্টিমিটারে আরেকটা দৈর্ঘ্য আছে কিলোমিটারে, তাহলে কি অনুপাত হবে? আমাকে বলো, হবে না। কেন? কারণ অনুপাত হতে হলে আমার দুটো রাশির অনুপাত করতে হলে এই দুইটা বৈশিষ্ট্য আমার সবসময় মেনে চলতে হবে, ঠিক আছে? আমরা সংজ্ঞাটা দেখি। একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ, এটা বুঝাতে যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়, যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় তাকে রাশিদ্বয়ের কি বলে? রাশিদ্বয়ের অনুপাত বলে, ঠিক আছে? এই যে দেখো দুটি রাশি এ এবং বি অনুপাতকে A:B = A/B আকারে লেখা হয়। এই দুইটা কি একই জাতীয় হতে হবে এবং একই একক হতে হবে, ঠিক আছে? আসো আমরা সামনে আগে কি বলছে দেখো, সমানুপাত কিভাবে উৎপন্ন হয়। সমানুপাত মানে কি? আমি দুইটা অনুপাত লিখি, ঠিক আছে? দুইটা অনুপাত লিখি, একটা হচ্ছে A/B, অথবা আমরা এটাকে অথবা লিখতে পারি A:B, আরেকটা হচ্ছে C/D, এটাকে আমরা লিখতে পারি C:D। আমরা তো প্রথম প্রশ্ন থেকে দেখলাম না যে A/B এবং A:B আর C/D এবং C:D এই দুটো সেম জিনিস, তাই না? সো আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? এখন সমানুপাত হইতে হলে কি হইতে হবে জানো? আমার A:B সমান সমান C:D হতে হবে, এটাকে সমানুপাত বলা হয়, ওকে? অথবা আমি এটাকে আরো সুন্দর করে কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে A/B সমান সমান C/D হতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখি, আমার কিন্তু A/B C/D এই দুটা মানে আমার শুধু অনুপাতটা সেম থাকা লাগবে, এমন হওয়া লাগবে না যে মানে নেসেসারিলি এমন হওয়া লাগবে না যে A সমান সমান C, এটা হওয়া লাগবে না, অথবা B সমান সমান D, এটা হওয়া লাগবে না। হতেও পারে না হতে পারে, আমার এটা মাথা ব্যথা না। আমার শুধু দেখা লাগবে যে এই যে অনুপাতটা A/B এবং C/D এর অনুপাতটা সেম নাকি। এটা যদি সেম হয় এটাকে কি বলা হয় দেখো, এটাকে বলা হয় সমানুপাত। কি বলা হয়? সমানুপাত, ওকে? এরপর দেখো আমরা একটা প্রশ্ন সলভ করি এখন। দুইটা বৃত্তের পরিধির অনুপাত, পরিধি মানে কি? পরিধি মানে সারকামফারেন্স, তাই না? পরিধির অনুপাত কত দেওয়া আছে দেখো, 4:7। দুইটা বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে 4:7, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, আমি যদি লিখি, ধরো আমার একটা বৃত্ত হচ্ছে, বৃত্তর আমি নাম দিলাম হচ্ছে এ, আরেকটা বৃত্তর নাম হচ্ছে বি। ঠিক আছে, এ ও বি। এখন পরিধি, সার্কামফারেন্স আমি সি দিয়ে ডিনোট করি। আমরা জানি পরিধির সূত্র কি? পরিধির সূত্র এর জন্য এর পরিধি হচ্ছে কত হবে দেখো, 2 পাই আর অফ এ, রেডিয়াসে, তাই না? 2 পাই আর হচ্ছে আমার পরিধির সূত্র না, রাইট? ওকে, বির জন্য সিবি কত হবে? সিবি হবে 2 পাই আর বি। ঠিক আছে, এখন পরিধির অনুপাত 4:7 বসে, পরিধির অনুপাতটা একটু বের করি। পরিধির অনুপাত কত হবে দেখো, সি এ ইস টু সিবি। তার মানে আমি লিখতে পারি কি, সি এ ডিভাইডেড বাই সিবি, যেটা সমান সমান লেখা যায় 2 পাই আর এ ডিভাইডেড বাই 2 পাই আর বি। এখন দেখো এই যে 2 পাই আর এ এবং 2 পাই আর বি, এখান থেকে আমি 2 আর পাই পাই কাটাকাটি করে ফেলতে পারি। আমার কি থাকছে? আমার শুধুমাত্র থাকতে হচ্ছে আর অফ এ ডিভাইডেড বাই আর অফ বি। এটা কিসের অনুপাত? এটা হচ্ছে আমার এই যে এ এবং বি, এই দুটা বৃত্তের পরিধির অনুপাত। ঠিক আছে, পরিধি অনুপাতটা কি? আর এ ডিভাইডেড বাই আর বি। এটা একটা মান দেওয়া আছে, দেখো এটা মান কত দেওয়া? মান দেওয়া হচ্ছে 4:7। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি 4/7। আমি এটা রেখে দিচ্ছি, হ্যাঁ, এটা 1 নাম্বার সূত্র, 1 নাম্বার সমীকরণ হিসাবে আমি রেখে দিচ্ছি। এখন আমার কাছে চাইছে কি? চাইছে কি ভাইয়া? দেখো চাইছে হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত কত। ক্ষেত্রফলে অনুপাত কত? তো ক্ষেত্রফলটাকে আমরা ডিনোট করি এ দিয়ে, এরিয়া। এখন এরিয়া অফ এ কত হবে ভাইয়া? বোবা ভাইয়া, এটা তো অনেক সোজা, এটা তো আমরা পারি। এটা হচ্ছে পাই আর এ হোল স্কোয়ার, পাই আর এ হোল স্কোয়ার। ওকে, তাহলে ভাইয়া এরিয়া অফ বি কত হবে? বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এটা আরো ইজি, একটু আগে তো করলেন। পাই আর এ স্কোয়ার যদি এর ক্ষেত্রফল হয়, তাইলে বির ক্ষেত্রফল হবে পাই আর বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই ক্ষেত্রফল অনুপাতটা আমরা একটু বের করে দেখি। ক্ষেত্রফল অনুপাত এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি সমান সমান আমি লিখতে পারি পাই আর এ স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর বি স্কোয়ার। ঠিক আছে, এখন আবার একইভাবে এই পাই আর এই পাই কাটাকাটি করে ফেলি, এই পাই এবং এই পাই কাটাকাটি করে ফেলি। কাটাকাটি করলে আমার কাছে কি থাকছে দেখো, আমার কাছে থাকবে হচ্ছে আর এ হোল স্কোয়ার বাই আর বি হোল স্কোয়ার। এটাকে আরেকটু গুছায় লেখা যায় না? কিভাবে গুছায় লিখবো দেখো, গুছায় লিখবো হচ্ছে আর এ ডিভাইডেড বাই আর বি হোল স্কোয়ার। এভাবে আমরা কিন্তু গুছায় লিখতে পারি। ওকে, এখন দেখো এই যে 1 নাম্বার সমীকরণে আর এ বাই আর বির মান দেওয়া আছে 4/7, আর এ বাই আর বির মান দেওয়া আছে 4/7। তাইলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি 4/7 হোল স্কোয়ার। ঠিক আছে, 4কে বর্গ করলে কত আসে? 4কে বর্গ করলে আসে 16, আর 7কে বর্গ করলে আসে 49। তার মানে আমি লিখতে পারি যে এরিয়া অফ এ ইজ টু এরিয়া অফ বি সমান সমান 16:49। ঠিক আছে, এটাই হবে কি? এটাই হবে আমার অ্যান্সার। এটা হবে কি? এটা হবে আমার অ্যান্সার। সো আশা করি আমরা বুঝতে পারতেছি জিনিসটা কিভাবে কাজ করে, অনুপাতের অঙ্ক আমরা কিভাবে করব। ঠিক আছে, সো আমরা যখন অনুপাতটাকে এই যে ইস টু সাইনটা দিয়ে, কোলন সাইনটা দিয়ে মানে আমরা ডিনোট করে আমরা প্রকাশ করি। আবার এটা মনে রাখবো যে অঙ্ক করার সময় আমার সবচেয়ে সুবিধা হবে আমি যখন এই যে ভাগ চিহ্ন হিসাবে অনুপাতটাকে প্রকাশ করব। ঠিক আছে, তো আমার যখন যেটা লাগবে আমি তখন সেটাতে সুইচ করে ফেলবো। ঠিক আছে, আমরা এরপর অঙ্কটা করি। আমাকে বলছে দেখো a is to b সমান সমান যদি 6:5 হয়, তাহলে 5b/6 এর সমান সমান কত? ঠিক আছে, ওকে, এই অঙ্কটা আমার জন্য দেখো আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে a is to b সমান সমান 6:5। ঠিক আছে, অথবা আমি এখান থেকে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, a/b সমান সমান 6/5। ওকে, এই অঙ্কটা বা এই টাইপের যত অঙ্ক আছে এটার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে কোনো একটা বীজগাণিতিক রাশি, মানে এখানে এ আর বি এই দুটো হচ্ছে বীজগণিতিক রাশি, তাই না? কোনো একটা রাশিকে অন্য রাশি দিয়ে প্রকাশ করা, এটা হচ্ছে ইজিয়েস্ট। তার মানে আমি যদি বিটাকে ডান পাশে গুণ দিয়ে দিই, তাহলে আমার কাছে দেখো কি থাকছে, আমার কাছে থাকছে হচ্ছে এ সমান সমান 6/5 ইন্টু বি। ঠিক আছে, এটাকে আমরা নাম দিই হচ্ছে সমীকরণ 1। সো আমি কি বললাম যে আমার যখন মানে এরকম কোনো অনুপাতের মধ্যে যোগ গুণ ভাগ এই টাইপের কোনো অঙ্ক থাকবে, আমার স্ট্র্যাটেজি
কি থাকবে, প্ল্যান থাকবে হচ্ছে আমি ট্রাই করব এই একটা রাশিকে অন্য রাশি দিয়ে প্রকাশ করার। তাহলে সুবিধা কি হবে, সুবিধাটা আমরা এখনই দেখতেছি। সুবিধাটা হবে হচ্ছে, দেখো আমার প্রশ্নে কি চাইছে 5b/6a এটা বাইর করতে। আমার প্রশ্নে চাইছে হচ্ছে 5b/6a বের করতে, যেটাকে আমরা মাত্র দেখছি না কি ভাগ আকারে লিখতে পারি। তাহলে আমি এটাকে লিখতে পারি কি 5b/6a, 5b/6a। ঠিক আছে, এখন দেখো 5b কে আমি অপরিবর্তিত রাখতেছি, 5b কে আমি 5b রাখতেছি। এর একটা মান আছে, a কি, a সমান সমান 6/5 ইন্টু b। তাহলে আমি এখানে লিখতে পারি 6a কে লিখতে পারি 6 ইন্টু a, অথবা দেখো 6 ইন্টু a লিখতে পারি, অথবা কি লিখতে পারি, অথবা আমি লিখতে পারি হচ্ছে 5b/6। এই যে এর মানটা আছে না, এর মানটা এখানে বসায় দাও, কি আসে 6 ইন্টু 6/5b। ঠিক আছে, 6 ইন্টু 6/5b। তার মানে আমি এখান থেকে লিখতে পারি 5b/6a সমান সমান হচ্ছে, এখানে নিচে গুণ দাও, নিচে গুণ দিলে উপরে কি আসে, উপরে আসে 5b, নিচে আসে হচ্ছে 36, সরি একটু ঠিক করে দাঁড়াও, 3b লিখে ফেলছি। নিচে কি আসে দেখো, নিচে আসবে হচ্ছে 36b/5, তাই না, 6 6 36, 36b/5। তাইলে এই 5টাকে আমরা উপরে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি 5b/6a সমান সমান 25b/36b। এখন দেখো যেহেতু b দুইটা সেম, তাইলে আমরা এই b আর এই b কাটাকাটি করে ফেলতে পারি, তাই না। তাহলে আমার কাছে কি থাকছে, আমার অ্যান্সার হয়ে গেছে না, আমাকে বলছে 5b/6a বাইর করো। আমি কি বলতে পারি 5b/6a সমান সমান কি, সমান সমান হচ্ছে 25/36। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাইলে স্ট্র্যাটেজিটা কি বললাম, এই টাইপের অঙ্কের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা তোমার একটা রাশিকে অন্য রাশি দিয়ে প্রকাশ করে ফেলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এর পরের অঙ্কটাতে যাই। আমাকে বলছে দুইটা সংখ্যার অনুপাত 5:7 এবং গসাগু 4। ঠিক আছে, আমরা এই অঙ্কটা গসাগু দিয়ে করব, এর পরের অঙ্কটা আমরা করব হচ্ছে লসাগু দিয়ে। সো কি বলছে দেখো, গসাগু কত, গসাগু হচ্ছে 4। তাহলে দুইটা সংখ্যা নির্ণয় করো। এই টাইপের অঙ্কে একদম মুখস্থ, মানে মনে রাখো, এইভাবে শুরু করলে তোমার জন্য বেস্ট হবে। আমরা এই যে দুইটা সংখ্যার অনুপাত 5:7 বলছে না, আমরা মনে করি সংখ্যা দুইটা হচ্ছে একটা, মানে ফ্যাক্টর নিব। ঠিক আছে, আমরা ফ্যাক্টরটাকে বলতেছি এক্স। ঠিক আছে, সংখ্যা দুইটা দেখো একটার অনুপাত 5 না, তাইলে একটা সংখ্যা হবে 5x, আরেকটা অনুপাত 7 না, তাইলে আরেকটা সংখ্যা হবে 7x। এটা মাথায় রাখবো। ঠিক আছে, আমরা একটা ফ্যাক্টর নিচ্ছি এক্স, যদি একটা সংখ্যা মানে অনুপাত যে দুইটা আছে, সো আমরা অনুপাতের সাথে এক্স কে গুণ করে মনে করব যে এই দুইটা হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা দুইটা। ঠিক আছে, কি কি দেখো, 5 এর জন্য 5x আসলো, 7 এর জন্য 7x আসলো। এখন যদি কোনোভাবে ধরো ভাইয়া 10:12 থাকতো, তাহলে সংখ্যা দুইটা আমরা কি মনে করতাম, 10x আর 12x। ভাইয়া এটা কিভাবে কাজে লাগতেছে, এটা কেন হচ্ছে দেখাচ্ছি তোমাদের, প্যারা খাও না। সো আমরা এটা মনে করতেছি আমার প্রদত্ত সংখ্যা দুটি। ঠিক আছে, এখন এই যে আমরা এক্স একটা ফ্যাক্টর ধরতেছি না, এই 5x আর 7x এর গসাগু এক্স, 5x আর 7x এর গসাগু এক্স। ঠিক আছে, গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে দেখো এটার 5x এর গুণিতক হচ্ছে 5 আর x, 7x এর গুণিতক হচ্ছে 7 আর x। এখানে 5 এবং 7, দেখো আমি কি বলতেছি, 5x এর গুণিতক কি, 5x সমান সমান 5 গুণ x, 7x এর গুণিতক কি, 7x সমান সমান 7 ইন্টু x। এখানে দেখো 5 আর 7 এই দুটা তো সাধারণ না, এই দুটো তো কমন না, তাই না। তার মানে এই 5x আর 7x এর গরিষ্ঠ সাধারণ গুণিতক কত, x, তাই না। তাইলে আমরা বলতে পারি এই যে মাত্র যে x এর ফ্যাক্টরটা নিলাম, আমরা কই থেকে আসছে, আমরা এখন বলতে পারি যে এদের গসাগু কত হবে, এদের গসাগু সমান সমান হবে x। আশা করি সবাই বুঝতে পারতেছি কেন হইলো। আরেকবার রিপিট করি, দেখো 5x সমান সমান কি 5 গুণ x, 7x সমান সমান কি 7 গুণ x, তাই না। যেহেতু 5 আর 7 সাধারণ না, তাদের সাধারণ গুণিতকটা কি x এবং x, তাই না। এটাই তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাইলে তাদের গসাগু কত হবে, গসাগু হবে x। এখন গসাগুর মান দেওয়া আছে, দেখছো
এদের গসাগু যদি 4 হয় তাহলে আমি লিখতে পারি কি জানো, আমি লিখতে পারি x সমান সমান 4। ওকে, x সমান সমান 4। আমাকে চাইছে কি সংখ্যা দুইটা নির্ণয় করো না, সংখ্যা দুইটা কি 5x আর 7x, তাহলে তো হয়ে গেল, x এর মান তো বের করে ফেলছি। তাহলে একটা সংখ্যা হচ্ছে 5x, তার মানে 5 × 4, তার মানে 20। আরেকটা সংখ্যা হচ্ছে 7x, তার মানে 7 × 4, তার মানে কি 28। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। গসাগুর জন্য স্পেশালি এই অঙ্কটা অনেকবার আসছে বোর্ডে। গসাগু বের করতে হলে আমরা কি করব, আমরা দুইটা অনুপাতকে এক্স দিয়ে গুণ দিয়ে মনে করবো যে এই দুইটা হচ্ছে আমার সংখ্যা। ঠিক আছে, এটা লসাগুর জন্য কমন। গসাগুতে আমরা এই যে এক্সটা ধরছি না, এই এক্সটাই হবে হচ্ছে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক। এক্সটা কি হবে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার যে অনুপাতটা দেওয়া আছে এই অনুপাতটাকে আমার সহমৌলিক হতে হবে। ঠিক আছে, আমার এই অনুপাতটাকে কি হতে হবে, সহমৌলিক। তার মানে এই যে 5 আর 7 এটা দেওয়া আছে, আমি যদি এটাকে ধরো 2 দিয়ে গুণ দিই 10 আর 14, তাহলে কিন্তু এই সূত্রটা মানে প্রপারলি কাজে দিবে না। কেন দিবে না, কারণ তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক তখন x হবে না, তখন হবে কি 2x, যেহেতু দুইটার সাথে 2 একটা সাধারণ গুণিতক কিন্তু আছে। কি বললাম ভাইয়া, আরেকবার বলি, যে মনে করি আমার এখানে তো 5:7 ছিল, আমার একটা অনুপাত দেওয়া হচ্ছে কি 10:14, জাস্ট দুইটা অনুপাতকে 2 দিয়ে গুণ দেওয়া। কি করছি, জাস্ট দুইটা অনুপাতকে 2 দিয়ে গুণ দিছি। তো এদের যদি আমি দুইটা সংখ্যা ধরি, একটা হচ্ছে 10x আর একটা হচ্ছে 14x, এবং এদের যদি আমি গরিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি 10x সমান সমান 5 × 2x আর 14x সমান সমান 7 × 2x। সেক্ষেত্রে গসাগু কিন্তু x হচ্ছে না, সেক্ষেত্রে গসাগু হচ্ছে কি 2x। তার মানে এইসব অঙ্কে আমার কি করতে হবে, আমার চেক করতে হবে এই দুটা কি সহমৌলিক কিনা, এই দুটা কি সহমৌলিক কিনা। আর সহমৌলিক অনুপাত যদি না হয়ে থাকে তাহলে আমাকে সহমৌলিক বানিয়ে নিতে হবে। ওকে, অলরাইট, আসো আমরা নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি। নেক্সট কোয়েশ্চেনটা কি, সেম কোয়েশ্চেন। আমাকে বলছে লসাগু, আমাকে কি বলছে লসাগু। দেখো আমাকে বলছে দুইটা সংখ্যার অনুপাত যদি 3:7 হয়, দেখো এটা সহমৌলিক, আগেই বলে নিলাম তাই না, এবং লসাগু যদি 168 হয়, তাহলে সংখ্যা দুইটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, আমার ইনিশিয়াল স্ট্র্যাটেজিটা একদম সেম। এই অঙ্কটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি, এটা খুবই স্পেশাল একটা অঙ্ক, বোর্ডে অনেকবার আসছে। এই অঙ্কটা একটা মানে ইজি শর্টকাটে কিভাবে করতে হয় এটা তোমাদের দেখাই দিচ্ছি। এই অঙ্কটা তোমরা আর কোনোদিনও ভুল করবে না। ওকে, সো যেটা বললাম যে আমরা একটা ফ্যাক্টর ধরবো, ফ্যাক্টরটার নাম দিচ্ছি আমি x। ঠিক আছে, এখন দুইটা সংখ্যার অনুপাত 3:7 না, 3:7 না, তার মানে একটা সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি 3x, আরেকটা সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি 7x। কি বলছি, একটা সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 3x, আরেকটা সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 7x। ঠিক আছে, এখন গসাগুর ক্ষেত্রে একটু আগের অঙ্কটা, গসাগুর ক্ষেত্রে আমরা x কে গসাগু ধরছিলাম। লসাগুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি তোমাদের দেখাই। লসাগুটা হবে এই যে 3 আছে না অনুপাত, 7 আছে না অনুপাত, এই অনুপাত দুইটাকে গুণ করো, 3 × 7 × x, এটা হবে আমার লসাগু। গসাগুর ক্ষেত্রে আমার শুধুমাত্র x ছিল গসাগু, লসাগুর ক্ষেত্রে x এর সাথে অনুপাত দুইটা গুণ করতে হবে, তাইলেই তোমার অ্যান্সার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এটা সমান সমান কি 21x, এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপ্লায়ার, এলসিএম। সো আমরা লসাগু বের করে ফেললাম 21x। এখন আমাকে লসাগুর মানটা দেওয়া আছে দেখো 168, তার মানে আমি বলতে পারি যে 21x সমান সমান 168। 21x সমান সমান কি 168। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলি। x সমান সমান হবে 168 ডিভাইডেড বাই 21। x সমান সমান কত হবে 168 ডিভাইডেড বাই 21, অথবা আমরা লিখতে পারি হচ্ছে 8, তাই না। x সমান সমান কত 8। তাহলে সংখ্যা দুইটা কি কি, আবার সেম পদ্ধতিতে দেখো, একটা সংখ্যা কি 3x, একটা সংখ্যা কি ভাইয়া, একটা সংখ্যা হচ্ছে 3x, তার মানে 3x যদি একটা সংখ্যা হয়, x এর মান কত, x এর মান হচ্ছে 8, x এর মান হচ্ছে 8, তাই না। তাহলে আমি লিখতে পারি কি 3 × 8, তার মানে 24। আরেকটা সংখ্যা ছিল 7x, আর এটা সংখ্যা ছিল 7x। 7x মানে হচ্ছে 7 × x এর মান কত 8, 7 × 8, তার মানে 56। তাইলে আমার সংখ্যা দুটো হচ্ছে কি 24 আর 56, এটাই হবে কি, এটা
এটাই হবে আমার অ্যান্সার। তাইলে আশা করি আমরা এখন বোর্ড পরীক্ষায় যদি দুইটা সংখ্যার অনুপাত দিয়ে আমাকে বলে দশাগু দেওয়া আছে, আমাকে সংখ্যা দুইটা বের করতে বলে, তাহলে আশা করি আমরা এখন সবাই এটা পারবো। এবং তার সাথে সাথে আগের অঙ্কটা যে করাইছি না গসাগু, দেখো অনেক সিমিলারিটি আছে, দাঁড়ো আগের অঙ্কটাতে যাই, অনেক সিমিলারিটি আছে। খালি এখানে আমরা গসাগুর ক্ষেত্রে ডিরেক্টলি এক্স এর মান ধরছি গসাগুর মান, আর লসাগুর অঙ্কটাতে আমরা এই এক্স এর আগে এই অনুপাত দুইটাকে গুণ করে দিয়েছি, এটাই পার্থক্য। ঠিক আছে, আসো আমরা নেক্সট অঙ্কটাতে যাই। আমাকে বলছে একটা দ্রব্যের ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য হচ্ছে 5:6, তাইলে শতকরা লাভ কত? ওকে, তো এটা হচ্ছে একটু তোমার মানে লাভ ক্ষতির অঙ্ক। সো আমরা একটুখানি সংজ্ঞায়ন করে তারপর অঙ্কটাতে ঢুকে আমাদের অঙ্কটাকে বুঝতে হবে, তারপরে সলভ করতে হবে। ঠিক আছে, এখন প্রথম কথা, লাভ কি জিনিস? লাভ হচ্ছে আমি জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ কি? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এখন মনে করো এই যে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্যের একটা রাশি 5:6 একটা অনুপাত দেওয়া আছে না? মনে করি যে ক্রয় মূল্য হচ্ছে 5x, ঠিক আছে, আর বিক্রয় মূল্য হচ্ছে 6x। এটা কেন করতে পারলাম একটু আগে তোমাদেরকে আমি দেখাইছি না যে আমাদের যখন অনুপাত দেওয়া থাকবে দুইটা সংখ্যা বের করতে বলা হবে, যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা এটাকে x দিয়ে গুণ করে নিব। অনুপাতগুলোকে x দিয়ে গুণ করলেই সেই সংখ্যাটা বের হয়ে যায়। তো আমি মনে করতেছি যে আমার ক্রয় মূল্য হচ্ছে 5x আর বিক্রয় মূল্য হচ্ছে 6x। তাইলে এই ক্ষেত্রে লাভটা আমরা একটু দেখি, লাভটা হবে 6x মাইনাস 5x, তাই না? মাত্র বের করলাম, তাহলে 6x মাইনাস 5x কত? আমার লাভ হচ্ছে x। এখন লাভটা অলওয়েজ ক্রয় মূল্যের উপর, ওকে, অলওয়েজ মাথায় রাখবো, লাভটা অলওয়েজ ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ঠিক আছে, তাইলে দেখো আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 5x, তাই না? ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 5x। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি, আমরা এখন ঐকিক নিয়মে একটা অঙ্ক করি। আমি বলতে পারি যে 5x টাকা ক্রয় মূল্যে দেখো 5x টাকায় লাভ কত হচ্ছে? x টাকা না? 5x টাকা ক্রয় মূল্যে লাভ কত? লাভ x টাকা। 5x টাকা ক্রয় মূল্যে লাভ হচ্ছে x টাকা। তার মানে 1 টাকা ক্রয় মূল্যে লাভ হচ্ছে x/5x টাকা। আমাকে দেখো শতকরা লাভ বলছে না, তার মানে আমার 100 টাকা ক্রয় মূল্যে লাভ বের করতে হবে। 100 টাকা ক্রয় মূল্যে, তাহলে আমি লিখতে পারি এখানে যে 100 টাকা ক্রয় মূল্যে লাভ কত হবে? লাভ হবে x/5x ইন্টু 100 টাকা। তার মানে আমি এখানে x আর x কাটাকাটি করতে পারি, এই 5 আর 100 কাটাকাটি করলে আসলে হচ্ছে 20। তার মানে আমার অ্যান্সার হবে কি? আমার অ্যান্সার হবে 20 টাকা। তাইলে যদি আমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত হয় 5:6, তাহলে আমার লাভ শতকরা লাভ কত? শতকরা লাভ হচ্ছে আমার 20 টাকা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? প্রথমে তো মনে রাখতেছি এটা যে আমার যদি কোনো দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাহলে আমি অনুপাতগুলো থেকে সংখ্যা বের করব, প্রত্যেকটা অনুপাতকে x দিয়ে গুণ দিয়ে, এটা অলওয়েজ মাথায় রাখবো। আর 2 নাম্বার হচ্ছে যে আমার লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লাভ আমরা ক্যালকুলেট করি ক্রয় মূল্যের উপর। লাভ নির্ভর করে হচ্ছে কি? ক্রয় মূল্যের উপর, বিক্রয় মূল্যের উপর না। সো এই অঙ্কটা তুমি যদি এইভাবে করতা যে 6x টাকা বিক্রয় মূল্যে লাভ হচ্ছে x টাকা, তাহলে কিন্তু অঙ্কটা ভুল আসতো। ঠিক আছে, আমরা অনেকে অঙ্ক পারি, অনেকে হচ্ছে সংজ্ঞায়ন করতে একটু প্যারা খেয়ে যায়, এর জন্য এই অঙ্কটা তোমাদের ইনক্লুড করছি যাতে এই লাভ ক্ষতির সব ধরনের অঙ্ক তোমরা এখন সলভ করে ফেলতে পারো। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কটাই যাই। দেখো এটা হচ্ছে সবচেয়ে পপুলার অঙ্ক, তাই না? এটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে এই টাইপের অঙ্ক তো অনেক করে আসছি। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? শর্টকাট আমি তোমাদেরকে একটা দেখাই দেবো। ওকে, সো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত? 8:3।
ওকে, আর তাদের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। পুত্রের বর্তমান বয়স কত বছর হবে? ওকে, সো আমরা প্রথমে নর্মালি যদি আমি করি, আমি নর্মালি করব, শর্টকাট একটা করব, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল মেথড, এটা হবে শর্টকাট। তো আমরা আগে একটুখানি কনসেপ্ট বুঝে বুঝে করি, শর্টকাটটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। সো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3। তার মানে আমি তোমাদেরকে বলছি না যে অনুপাত থেকে সংখ্যা বের করতে হলে এক্স দ্বারা গুণ দিতে হবে, তাইলে আমি লিখতে পারি যে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে এই যে 8 হচ্ছে অনুপাতের সাথে এক্স দ্বারা গুণ করবো, তার মানে পিতার বয়স হচ্ছে 8x। ওকে, আর পুত্রের বয়স কত হবে ভাইয়া বলো? পুত্রের বয়স হবে 8x আর 3 আছে, তার মানে পুত্রের বয়স হবে 3x, রাইট? পুত্রের বয়স হবে 3x। এখন আমাকে বলছে তাদের বয়সের সমষ্টি 55 বছর, তাদের বয়সের সমষ্টি 55 বছর। তার মানে আমি বলতে পারি না এইভাবে যে 8x প্লাস 3x সমান সমান 55, বলতে পারি না। এটা হচ্ছে তাদের বয়স, তার মানে তাদের বয়সের সমষ্টি 55 বছর। তাইলে এখান থেকে আমরা একটু সরল করে বলতে পারি যে 11x সমান সমান 55, অথবা x সমান সমান 55/11, তার মানে হচ্ছে কি 5। x এর মান বের করে ফেললাম। এখন একটু প্রশ্নে দেখি কি চাইছে। প্রশ্নে আমার কাছে পুত্রের বর্তমান বয়স চাইছে, পুত্রের বয়সের দেখো আমরা বের করছি না, পুত্রের বয়স হচ্ছে 3x আর x এর মান বের করছি 5, রাইট? তাহলে পুত্রের বয়স আমরা কেমনে বের করব? পুত্রের বয়স যেহেতু 3x, তার মানে 3 × 5, তার মানে কত? 15 বছর। পুত্রের বয়স কত আসছে? 15 বছর, ঠিক আছে? এটাই হবে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের যখন সৃজনশীলে খ নাম্বারে, গ নাম্বারে এই অঙ্কটা থাকবে, আমাদেরকে এভাবেই করতে হবে, না হলে অনেক সময় টিচাররা মার্কস কাটতে পারে। কিন্তু ভাইয়া সেম অঙ্কটাই যদি আমার এমসিকিউতে থাকে, তাইলে কি আমি এত বড় অঙ্ক করব 1 মার্কের জন্য, 1 মিনিট সময় নিয়ে? অসম্ভব। এর জন্য তোমাদেরকে আমি একটা কমপ্লিট একটা হ্যাক শিখাই দিচ্ছি। পিতা পুত্রের বয়স এই টাইপের অঙ্ক যদি আসে, বা অনুপাতের যে এটা দেওয়া আছে এটা বের করো, এই টাইপের যদি আসে, তাহলে কিভাবে অ্যান্সার করব, ঠিক আছে? অ্যান্সার করব হচ্ছে, দেখো অনুপাতটা কি? অনুপাত হচ্ছে 8:3। অনুপাতটা একটু দেখি। এই শর্টকাটটা আমরা শুধু এমসিকিউতে ইউজ করবো, এটা একটু মাথায় রাখি, ঠিক আছে? সো অনুপাতটা হচ্ছে 8:3। আমাকে পুত্রের বর্তমান বয়স চাইছে না, তাইলে পুত্রের জন্য অনুপাত হচ্ছে 3। পুত্রের জন্য অনুপাতের সংখ্যাটা কি? 3। তাহলে আমি এখানে কি লিখবো জানো? আমি হচ্ছে পুত্রের জন্য যে সংখ্যাটা 3 / 8 + 3 ইন্টু তাদের সমষ্টি, এটাই হবে আমার অ্যান্সার। বুঝাইতে পারছি কি করলাম? দেখো 3 / 8 + 3, তার মানে আমি লিখতে পারি পিতা পুত্রের, যদি পুত্র চাই, ঠিক আছে, আমি লিখতে পারি কি পুত্রের অনুপাত তো বলা যাবে না, বাট অনুপাতের সংখ্যা বলতে পারো। অনুপাত বলতে পারতেছি না, কারণ অনুপাত হচ্ছে দুইটা মিলাই রেশিও, তাই না? তো আমি বলতে পারি কি, ধরো যে পুত্রের সহগ বলি, সহগ বললে জিনিসটা আরো সুন্দর হয়। পুত্রের সহগ ভাগ অনুপাতের, মানে আমরা তো জানি যে অনুপাতের 2টা রাশি আছে, তাই না? একটা পূর্ব রাশি, একটা উত্তর রাশি। তো সেই ক্ষেত্রে আমি অনুপাতের 2 রাশির সমষ্টি এটা লিখতেছি। অনুপাতের 2 রাশি সমষ্টি ইন্টু তাদের বয়সের সমষ্টি, ঠিক আছে? তাহলে ইন্টু কি? ইন্টু হচ্ছে সমষ্টি। এইটা তোমরা এমসিকিউতে ইউজ করতে পারবা। এই একইভাবে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করতাম যে পিতার বয়স কত, তাইলে এই 3-এর জায়গায় বসাই দিতে হচ্ছে 8। পিতার বয়স চাইলে 3-এর জায়গায় বসাই দিতে হচ্ছে 8, ঠিক আছে? সো এই সূত্রটা তোমরা যদি এমসিকিউ ইউজ করো না, এটা করতে তোমার লাগবে হচ্ছে 10 সেকেন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ড। ওএমআর ফিল আপ করতে যদি 3-4 সেকেন্ড লাগে, আমি ধরলাম 15 সেকেন্ড। সো একটা এমসিকিউ যদি 15 সেকেন্ডে করতে পারি, কত টাইম সেভ হইলো? গুণ 45 সেকেন্ড, তাই না? 45 সেকেন্ড কোথায় কাজে লাগাবো? অন্য কঠিন অঙ্কে। ওকে, আসো। ওকে, এখন আমরা একটা অন্য ধরনের অঙ্ক করব। সেটা হচ্ছে, দেখো আমরা তো এতক্ষণ ধরে অনুপাত দেখছি 2টা সংখ্যার, বাট এখন আমরা অনুপাতটাকে এক্সটেন্ড করব, অনুপাতটাকে বর্ধিত করব। 2টা সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা, কিভাবে অনুপাতগুলোকে বাড়ানো যায় এটা আমরা এখন দেখব, ঠিক আছে? দেখো আমার কাছে ক = খ দেওয়া আছে 3:4 এবং খ = গ দেওয়া আছে
5:4। এই টাইপের অঙ্ক না বোর্ডে অনেক আসে, ওকে, বোর্ডে অনেক আসে। সো আমরা একটু দেখি কিভাবে আমরা এটাকে ইজিলি করতে পারি, বা এটার পিছনে সায়েন্সটা কি, লজিকটা কি। লজিকটা হচ্ছে এই যে দেখো, আমাকে চাইছে খ:/গ, ঠিক আছে। এখানেও দেখো খ আছে না, আবার এখানেও দেখো খ আছে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনুপাতটাকে কোনো একটা সুটেবল সংখ্যা দিয়ে গুণ দিয়ে এই দুটা খকে সেম বানাইতে হবে, এই দুটা খকে সেম বানাইতে হবে। সেই সুটেবল সংখ্যাটা কি, ঠিক আছে, সেই সংখ্যাটা হচ্ছে তাদের লসাগু বানাইতে হবে। কি বললাম? লসাগু। এখন আমি তোমাদেরকে দেখাই আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ক:/খ বলা আছে, ক:/খ বলা আছে 3:4, আবার খ:/গ বলা আছে 5:4। তাহলে এক্ষেত্রে খ এর আমরা দুইটা মান পাচ্ছি, একটা পাচ্ছি 4, আরেকটা পাচ্ছি 5, ঠিক আছে। এই 4 ও 5-এর লসাগু কত হবে? 4 ও 5 এর লসাগু আমাকে তোমরা বলো, আমি লিখতে লিখতে দেখি কে সবার আগে পারি। 4 ও 5-এর লসাগু হবে, তোমরা কমেন্টে লিখো তো 4 ও 5-এর লসাগু কত। লসাগু হবে হচ্ছে 20, তাই না? এখন এই যে এই খ এখানে 4 আছে, এটাকে 20 বানাইতে হলে আমার প্রথম অনুপাতটাকে 5 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। প্রথম অনুপাতটাকে আমার 5 দিয়ে গুণ দিতে হবে, দুইটা রাশি কি। তাহলে আমি লিখতে পারি যে ক:/খ সমান সমান, এটাকে 20 বানাইতে চাই, এটাকে লসাগু বানাইতে চাই, তার মানে 5 দিয়ে গুণ দিতে হবে, রাইট। তাহলে ক:/খ সমান সমান 3 × 5:4 × 5, তার মানে আমি লিখতে পারি কত? 15:20, ঠিক আছে। একইভাবে এই যে খ এর এখানে মান কত? দ্বিতীয় অনুপাতে খ এর মান হচ্ছে 5। তাহলে এটাকে যদি আমি লসাগু সমান 20 বানাইতে চাই, আমার কত দিয়ে গুণ দিতে হবে বলো, কমেন্টে বলো। আমার গুণ দিতে হবে 4 দিয়ে, তাই না? তাহলে খ:/গ সমান সমান যদি 5:4 হয়, আমি লিখতে পারি খ:/গ 4 দিয়ে গুণ দিব, রাইট। তাহলে আমি লিখতে পারি 5 × 4 4 × 4, তার মানে এখান থেকে লেখা যায় কি 20:16। কি লেখা যায়? 20:16। এখন দেখো এই যে এখানেও খর মান 20, এখানেও খ এর মান 20। যদি এই দুটা মান সেম হয়ে যায়, যদি অনুপাতের মধ্যে আমি দেখি যে কোনো একটা প্রদত্ত রাশি, মানে এই ক্ষেত্রে রাশি হচ্ছে খ, কোনো একটা প্রদত্ত রাশির 2 অনুপাতে মান সেম, 2 অনুপাতে মান সেম, তাইলে আমি সেটাকে কন্টিনিউয়াস আকারে লিখতে পারবো, ঠিক আছে। তাইলে আমি এখন লিখতে পারবো কি জানো? আমি লিখতে পারবো হচ্ছে ক:/খ/গ সমান সমান, দেখো এই ক্ষেত্রে ক এর মান কত? ক এর মান হচ্ছে 15, তার মানে আমি লিখতে পারি এখানে 15, ওকে। এই দুই ক্ষেত্রে খ এর মান হচ্ছে 20, তার মানে আমি এখানে লিখতে পারি হচ্ছে 20, আর এই ক্ষেত্রে গ এর মান হচ্ছে 16, গ এর মান কত? 16, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কত? লিখতে পারি হচ্ছে 16, ওকে। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমরা এভাবে যদি অ্যাপ্রোচ করি, এই টাইপের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো। আমাকে যদি এমনও লেখা থাকে যে শুধুমাত্র 3টা রাশি না, আমাকে 4টা রাশি দিল, আমাকে ক:/খ দিল একবার, খ:/গ দিল একবার, গ:/ঘ দিল একবার, এটা কিভাবে করব ভাইয়া? আমরা প্রথমে ক খ আর খ গ থেকে ক খ গ বের করব, ওকে, সিম্পল, বুঝছি। এরপর ক খ গ এবং গ ঘ, এটার সাথে গ দুইটাকে কম্পেয়ার করে ক খ গ ঘ বের করে ফেলবো। বাস, 4টা দেখ, 5টা দেখ, 5টা কখনো দিবে না, শেষ করতে অনেক টাইম লেগে যাবে। বাট যদি 3টা দেওয়া থাকে কিভাবে করব বুঝলাম, যদি 4টাও দেওয়া থাকে আমার বিশ্বাস তোমরা এখন পারবা, ওকে। তাহলে আমরা একটু সামনে আগাই। দেখো আরেকটা অঙ্ক আমাকে বলছে a:b যদি 2:3 হয়, b:c যদি 4:5 হয়, তাহলে a:c কত? একদম আগের অঙ্কটার মতন। সো আমি করব, বাট আমি চাই তোমরা আমার সাথে সাথে এই অঙ্কটা করো। আমি বুঝাই করব, বাট তোমরা আমার আগে অঙ্কটা শেষ করো। যাদের আমার আগে অঙ্কটা শেষ হয়ে যাবে, তোমরা কমেন্টে একটু লিখো ভাইয়ার ডান, ঠিক আছে। তাহলে দেখো কি বলতেছে হচ্ছে যে a:b সমান সমান 2:3 এবং b:c সমান সমান 4:5। এখন দেখো আমরা কি বলছি যে b আর b এই দুটো হচ্ছে কমন, এই দুটো হচ্ছে সাধারণ। এই যে দেখো এই দুটো সাধারণের মান কত? এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। তাইলে আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে 3 ও 4 এর লসাগু। 3 ও 4 এর লসাগু আমরা জানি। 3 ও 4 এর লসাগু কত বলো? 3 ও 4 এর লসাগু হচ্ছে
12, রাইট? ওকে, এখন আমার টার্গেট হচ্ছে এই বিটাকেও 12 বানানো, এই বিটাকেও 12 বানানো। তার মানে আমার a:b সাথে 3-এর সাথে কত গুণ করলে 12 হবে, অথবা 12/3 কত, এভাবে মনে রাখি 12/3 হচ্ছে 4। তার মানে এই a:b সাথে আমার এই a:b রাশির সাথে আমার 4 দিয়ে গুণ দিতে হবে। কত দিয়ে গুণ দিব? 4 দিয়ে। আমি লিখতে পারি 2 × 3 × 4। তার মানে হচ্ছে আমি এটা লিখতে পারি কি 8:12। ওকে, a:b মান বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমি যদি b:c এর মান বের করতে চাই, দেখো কি লিখতে পারি, b:c সমান সমান এটা 4 আছে, 12 বানাইতে চাই, 12/4 কত? 12/4 হচ্ছে 3, তার মানে 3 দিয়ে গুণ দিব। লিখতে পারি 4:3, 4 × 3 5 × 3। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত? 12:15, 12:15। ঠিক আছে, তাহলে তো আমার হয়ে গেল a:b, b:c, 8:12, 12:15। দেখো এই দুটা মান এখন সমান না, b এর দুইটা অনুপাতের রাশির মান সমান না। তাহলে আমি লিখতে পারি হচ্ছে a:b:c সমান হচ্ছে 8:12 ডিভাইডেড বাই 8:12 আর 12:15। তো তিনটাকে কম্বাইন করলে আমি পাই হচ্ছে 8:12:15। এখন আমার কাছে এই পর্যন্ত তো কমন, আগের অঙ্কটার মতন। একটা এক্সট্রা স্টেপ আছে, সেটা হচ্ছে আমাকে শুধু a:c চাইছে, আমাকে 3টার অনুপাত চাই না, আমাকে শুধুমাত্র 2টার অনুপাত চাইছে। ঠিক আছে, তো এই ফরম্যাটে যখন বানাই ফেলতে পারবো, তখন আমার a:c রেশিওতে কোনো চেঞ্জ আনা লাগবে না, এটা 8:15 হয়ে যাবে। আমরা শুধু বির অনুপাতের রাশিটাকে বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা এটাকে বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিব। তারপর আমি লিখতে পারি যে a:c সমান 8:15। ওকে, তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো, তাহলে তোমাদেরকে আমি কমেন্টে একটা মানে জিনিস আমাকে একটু লিখো, তাইলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পারছো। সেটা হচ্ছে, আমি এখান থেকে প্রশ্নটা a:c চাইছে না, তোমরা আমাকে একটু বলো তো যে b:c এর মান কত? b:c সমান কত? ঠিক আছে, আমাকে তোমরা একটু এটা বইলো, তোমরা একটু লিখো b:c সমান কত হবে। ওকে, আর আরেকবার বলি, এখানে যখন আমরা কমন রাশিটা বের করে ফেললাম, আমাদের এখানে তো 2টা রাশি চেয়েছি, 2টা রাশি অনুপাত চেয়েছি, তাই না, a আর c। সো আমাদের b এর দরকার নেই, তার মানে আমরা b কেটে দিব এবং b এর যে অনুপাতের সংখ্যাটা এটাও কেটে দিব। ঠিক আছে, সো আমাকে তোমরা কমেন্টে কি বলবা, ভাইয়া b:c এর মান হচ্ছে এত। অলরাইট, আসো আমরা সামনের অঙ্কটাতে আগেই। আমাকে বলছে এই অঙ্কটা বোর্ড পরীক্ষা অনেক আসে, এই ধরনের অঙ্ক আসে বলতে পারো। আমরা একটা অঙ্ক দিয়ে এই ধরনের সব অঙ্ক কভার করে ফেলতেছি, কারণ এই অঙ্কর কনসেপ্টটা সেম, খালি তোমাকে পরীক্ষার প্রশ্ন দেখে বুঝতে হবে যে এটা এই ধরনের অঙ্ক। ওকে, দেখো আমাকে কি বলছে, a/b = c/d = e/f = g/h। ওকে, কি বলা আছে দেখো, a/b সমান c/d সমান e/f সমান g/h। ওকে, তোমরা আমাকে এখন একটা প্রশ্নের উত্তর দাও, আমরা এটা করছি তাই জিজ্ঞাসা করতেছি যে এই জিনিসটাকে কি বলা হয়, মনে আছে? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সমানুপাতিক, তাই না? সো a/b আর c/d এর অনুপাত সেম, c/d e/f অনুপাত সেম, এই দুইটার অনুপাত সেম, a/b g/h সবার অনুপাত সেম। তো আমি এই অনুপাতটাকে মনে করি এটা একটা সংখ্যা, মনে করি এটা অনুপাতটা একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা। এই অনুপাতটার মান হচ্ছে কে, মনে করি এই অনুপাতটার মান হচ্ছে কে। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতে পারি না, আমি এখানে কয়েকভাবে লিখবো। আমি লিখতে পারি না যে a/b সমান কে, কারণ সবগুলো অনুপাত তো সেম, সবগুলো অনুপাতের মান তো সেম, এবং মানটা কি ধরলাম, মানটা ধরছি আমরা কে। তাহলে আমি লিখতে পারি কি, লিখতে পারি হচ্ছে a/b সমান কে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে a সমান b কে, a সমান কি লিখতে পারি, a সমান লিখতে পারি হচ্ছে b কে। একইভাবে এই c/d এর জন্য আমি লিখতে পারি c/d সমান কে, তার মানে আমি লিখতে পারি যে c সমান d কে। ওকে, একইভাবে e/f এর জন্য সেম ভাবে লিখবো, e/f সমান যদি কে হয়, তার মানে e সমান f কে। এবং g/h এর জন্য একইভাবে লিখে ফেলো, g/h সমান কে, তার মানে বলো
আমাকে বলো জি সমান সমান কত হবে, জি সমান সমান এইচকে। এখন আমাকে অনুপাতের যে মানটা দেওয়া আছে প্রদত্ত, ঠিক আছে, আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে আমাকে একটু বলো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই দেখো কি বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, তাই না, বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এটা আমাদের দেওয়া আছে, রাইট? ওকে, এখন দেখো এ বি কই গেল, এ সি ই আর জি এর মান আমরা বের করে ফেলছি, ঠিক আছে। তাইলে আমরা এখান থেকে কি করব জানো, এ সমান সমান দেখা হচ্ছে বি কে, কি লিখবো, এ সমান সমান লিখবো হচ্ছে বি কে প্লাস বি প্লাস, ওকে। আচ্ছা, আমাকে বলছে প্রত্যেকটা অনুপাতের মান, আমাকে বলছে প্রত্যেকটা অনুপাতের মান, ওকে। আমাকে বের করতে হবে, দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে এটা সমান। আচ্ছা, তাইলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখন এ প্লাস সি প্লাস ই প্লাস জি বের করি, ঠিক আছে। কি বের করবো, এ প্লাস সি প্লাস ই প্লাস জি। দেখো আমি যদি বলি যে এ বাই বি সমান সমান সি বাই ডি, তার মানে এটাও লেখা যায় জানো, এটাও লেখা যায় যে এ প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস ডি সমান সমান এ বাই বি সমান সমান সি বাই ডি। বুঝাইতে পারছি? সো আমরা এই অনুপাতটাকে, দুইটা অনুপাত যদি সমানুপাতিক হয়ে থাকে আমরা এটাকে যোগ করতে পারি, আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে যোগ করতে পারি, ঠিক আছে। ওকে, তাইলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো এই চারটাকে যদি আমি যোগ করি, উপরের চারটাকে নিচের চারটাকে যোগ করি, আমার কাছে কি থাকে, দেখো আমার কাছে থাকে হচ্ছে এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এটা হবে এই চারটা অনুপাতে যোগ করার মান, এটা সমান সমান থাকবে কি জানো, এটা সমান সমান হবে হচ্ছে কে, এটা সমান সমান হবে হচ্ছে কে, কারণ আমরা চারটা অনুপাতকে যোগ করলে আমার অ্যান্সারটা সেম থাকে, ওকে। ওকে, ঠিক আছে, আমরা কি লিখলাম, দেখো আমরা লিখলাম হচ্ছে এই যে এখান থেকে আসবো, হ্যাঁ, এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। সো এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এখন দেখো এ সমান সমান ছিল কি বি কে, সি সমান সমান ছিল কি ডি কে, ই সমান সমান ছিল এফ কে, জি সমান সমান ছিল এইচ কে। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, এ সমান সমান লিখতে পারি বি কে প্লাস সি সমান সমান লিখতে পারি, দেখো সি সমান সমান ছিল ডি কে, সি সমান সমান ডি কে, তাই না, লিখতে পারি কি ডি কে প্লাস ই সমান সমান আগের পেজে দেখে নিও ছিল হচ্ছে এফ কে প্লাস জি সমান সমান ছিল হচ্ছে এইচ কে, জি সমান সমান ছিল হচ্ছে এইচ কে ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। ওকে, এইখান থেকে কে টা কমন নাও, কে কমন নাও, কে কমন নিলে থাকে কি বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, ঠিক আছে। এখন দেখো এই কে বাদে বাকিগুলো কিন্তু কাটাকাটি চলে যায়, তার মানে আমার থাকে কি, থাকে হচ্ছে কে। এই কে ছিল কি, কে ছিল প্রত্যেকটা সংখ্যার অনুপাত। সো আমাকে যে দেখাইতে বলছে যে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, তাহলে কি আমার মিলে গেল না, প্রত্যেকটা সংখ্যা অনুপাত কত, প্রত্যেকটা সংখ্যা অনুপাত হচ্ছে কে, প্রত্যেকটা সংখ্যার অনুপাত হচ্ছে কি, অনুপাত হচ্ছে কে, ঠিক আছে। অলরাইট, এখন আরেকটা অঙ্ক দেখো আমাকে কি বলছে, এক্স বাই ওয়াই যদি 2/3 হয় তাহলে এটার মান কত। দেখো একটু আগে একটা অঙ্ক করাই দিছি মনে আছে, ওটাতে আমরা কি করছিলাম, ওটাতে আমরা বলছিলাম যে যখন এক্স বাই ওয়াই সমান সমান এরকম কোনো একটা সংখ্যা হবে, আমরা একটা রাশিকে অন্য রাশি দিয়ে প্রকাশ করব, একটা রাশিকে অন্য রাশি দিয়ে প্রকাশ করব, এটা হবে আমাদের টার্গেট। সো আমি এখান থেকে বলতে পারি, দেখো এক্স বাই ওয়াই সমান সমান যদি 2/3 হয়, তার মানে আমি লিখতে পারি এক্স সমান সমান 2/3 ওয়াই, ওয়াইটাকে জাস্ট ওই পাশে গুণ দিয়ে দিলাম বা উভয় পাশে ওয়াই গুণ দিয়ে দিলাম, যেভাবে তোমার বুঝতে সুবিধা হয়। সো আমরা
স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি সেম, ঠিক আছে? স্ট্র্যাটেজি হচ্ছে আমার একটা রাশিকে অন্য একটা রাশি দ্বারা আমার রূপান্তর করতে হবে, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। তাইলে আমার প্রদত্ত মান কি চাইছে? আমার মান চাইছে হচ্ছে 6/x+y ডিভাইডেড বাই 3x+2y, এটার মান বের করতে বলছে। আমরা প্রত্যেকটা এক্সকে 2/3y দ্বারা রিপ্রেজেন্ট করব, প্রত্যেকটা এক্সকে 2/3y দ্বারা লিখবো। তাহলে 6xকে লেখা যায় 6 × 2/3y প্লাস ওয়াইয়ের মান অপরিবর্তিত রাখি, y = y রাখি। 3xকে লেখা যায় 3 × 2/3y প্লাস 2y, ঠিক আছে, প্লাস 2y। এখন দেখো এখান থেকে আমরা একটুখানি সরল করতে পারি। এই 3 আর এই 6 কেটে এখানে 2 আসে, এই 3 আর এই 3 কেটে এখানে 1 আসে। তাহলে আমরা এটাকে সরল করে কি লিখতে পারি? দেখো সরল করে লিখতে পারি হচ্ছে 2 × 2, তার মানে 4y প্লাস y, আর নিচে দেখো 3 আর 3 কাটা, তার মানে থাকলো কত? 2y আর 2y, তাই না? থাকলো হচ্ছে 2y প্লাস 2y। ওকে, তাইলে এটাকে কি লেখা যায়? এটাকে লিখে যায় হচ্ছে 4 + 4y + y কত? 5y। 2y + 2y কত বলো? 2y + 2y হচ্ছে ভাইয়া 4y। এখান থেকে y আর y কাটাকাটি চলে যায়, তার মানে থাকে কি 5/4, ঠিক আছে? তাহলে এটা মান কত? এটা মান কত? এটা অ্যান্সার হবে 5/4, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, সো আমরা এতক্ষণ ধরে বেশ কিছু অঙ্ক করে সব টাইপের প্রবলেমের কনসেপ্ট কভার করে ফেলছি। এখন আমরা দেখব বোর্ডে কি টাইপের প্রশ্ন আসে এবং এটা কেন গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখব একই টাইপের অঙ্ক বারবার রিপিট করার সময় ক্যালকুলেশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক কনসেপ্ট শিখে আসছি, কনসেপ্ট থেকে অবশ্যই অ্যান্সার করতে পারবো, বাট এনাফ প্র্যাকটিস না থাকলে ক্যালকুলেশন স্টেপে গিয়ে না আমরা আটকায় যাব। সো আমাদের চেষ্টা করতে হবে যাতে এই জিনিসটা না হয়। ওকে, তাহলে আমরা যশোর বোর্ড 2024 কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। দেখো আমাকে কি বলছে? PQR একটা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে কি জানো? যখন তিনটা রাশিকে ক্রমিক সমানুপাতি বলা হয় সেটা মানে হচ্ছে P/Q = Q/R, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা দুইটা রাশি তাদের নিজেদের মধ্যে অনুপাত করলে সেটা সমানুপাতি হবে। ওকে, এবং আমার দেওয়া আছে 14/y = 1/m + 1/n। আমাকে ক নাম্বারে চাইছে log x/400 = 4 হলে x এর মান নির্ণয় করো। সো এটা হচ্ছে আমাদের সূচকের অঙ্ক, সো এটা এই চ্যাপ্টারের অঙ্ক না, তাই এটা আমরা স্কিপ করতেছি। আমাকে খ নাম্বারে বলা হয়েছে p⁸ q⁸ r⁸ গুণ 1/p⁴ প্লাস 1/q⁴ প্লাস 1/r⁴ সমান p⁴ প্লাস q⁴ প্লাস r⁴, ঠিক আছে? সো আমরা এটা দিয়ে আজকে শুরু করতেছি। এখন মাথায় রাখি যে এই অঙ্কটা দেখতে অনেক টাফ লাগতেছে, বাট বিশ্বাস করো একটা ছোট্ট স্ট্র্যাটেজি শিখাই দিব, এই অঙ্কটা তোমাদের জীবনেও আর কোনোভাবে কঠিন লাগবে না। এটা ভাইয়ের উপর বিশ্বাস রাখো। আসো আমরা অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা ট্রাস্ট মি, আমি সামনেও দেখাবো, প্রত্যেকটা বোর্ডে আসছে। প্রত্যেকটা বোর্ডে না আসলেও মোটামুটি 2টা বোর্ডের মধ্যে একটা বোর্ডে আসছে, মানে 50% বোর্ডে আসছে, বুঝছো? এই অঙ্কটা এতটা পপুলার এবং এই অঙ্কটা সবাই ঘাবড়ায় যায়, কারণ এত বড় অঙ্ক কিভাবে শেষ করব। আমি তোমাদেরকে একটা শর্টকাট দেখাই দিচ্ছি বা একটা ক্যালকুলেশন হ্যাক দেখাই দিচ্ছি, যেটা মনে রাখলে এখানে কোনোভাবেই তোমার ভুল করার কোনো চান্স নাই। তুমি খালি 2টা ধাপ মনে রাখবা এবং 2টা ধাপ আমি লিখে দিব তোমাকে। ওকে, 2টা ধাপ মনে রাখবা। সো আমার দেখো কি বলছে, PQR ক্রমিক সমানুপাতি। একটু আগে বললাম ক্রমিক সমানুপাতি মানে কি P/Q = Q/R। এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, আর গুণন করি, আমি বলতে পারি না? দেখো PR = Q², বলতে পারি না? জাস্ট ক্রস মাল্টিপ্লাই করছি। এইটাকে 1 নাম্বার দিয়ে রাখো, এটা মাথায় রাখবা, কাজে দিবে। ওকে, মাথায় রাখবা। এখন দেখো আমার বাম পাশে মানে লেফট হ্যান্ড সাইডে আমি এই রাশিটা নিয়ে একটু কাজ করব। আমি পুরাটা নিয়ে কাজ করতে পারি, বাট আমার বারবার এটা লেখা লাগবে। সো আমি এটাকে একটু সরল করব, এই রাশিটা নিয়ে একটু কাজ করব, ঠিক আছে? তাইলে আমি লিখতে পারি যে p⁸ ইন্টু q⁸ ইন্টু r⁸ সমান কত হবে? সমান দেখো p⁸ লিখছি, r⁸ লিখছি। এখন দেখো
পি আর সমান সমান কিউ স্কোয়ার। ওকে, তাহলে এটা স্ট্র্যাটেজি কি দেখো, একটা ধাপ হচ্ছে যেই জিনিসগুলো মাথায় রাখা লাগবে ওই জিনিসগুলো অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি যাতে ক্লিয়ারলি মাথায় থাকে। দেখো আমি কিউ টু দি পাওয়ার 8কে লিখতে পারি কিউ স্কোয়ার টু দি পাওয়ার 4, তাই না? আমরা সূচকের ক্লাসে দেখে আসছি না যে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি সমান সমান এক্স টু দি পাওয়ার এ ইন্টু বি। সো আমি ওটা এখানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 × 4, তার মানে 8। ওকে ভাইয়া, এটা আপনি কেন করলেন? নেক্সট লাইনে ম্যাজিকটা দেখতে পারবা। ঠিক আছে, ম্যাজিকটা হচ্ছে পি টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8। এখন কিউ স্কোয়ারের একটা মান আছে, দেখো কিউ স্কোয়ারের মান আছে পি আর আর দিয়ে। কিউ স্কোয়ারের মানটা বের করছি পি এবং আর দিয়ে। কিউ স্কোয়ারের মান কত? পি আর। তার মানে কিউ স্কোয়ারের মানটা তুমি এখানে লিখে দাও পি আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে ভাইয়া লাভটা কি হলো? লাভ দেখাচ্ছি। তো আমি এটাকে সিম্পলিফাই করে দেখতে পারি পি টু দি পাওয়ার 8 ইন্টু আর টু দি পাওয়ার 8 ইন্টু পি টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 4। এখন দেখো পি টু দি পাওয়ার 8 ইন্টু পি টু দি পাওয়ার 4 আমরা জানি যদি এভাবে থাকে কখনো যে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, আমি এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, তাই না? তাহলে এটাকে আমি একটু সাজাই লিখি তোমাদের সুবিধার জন্য। পি টু দি পাওয়ার 8 ইন্টু পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 8 ইন্টু আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, এ পর্যন্ত লিখছি। আমরা নেক্সট লাইনে যাই, নেক্সট পেজে যাই। আমরা কি বের করলাম? পি টু দি পাওয়ার 8 ইন্টু পি টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 8 ইন্টু আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমি এই পির দুইটাকে ওই যে এই সূত্র অ্যাপ্লাই করে, দেখো সরি কই গেল, এই সূত্র অ্যাপ্লাই করে, এই সূত্রটা অ্যাপ্লাই করে কি বলতে পারি? বলতে পারি এটার মান হবে পি টু দি পাওয়ার 8 প্লাস 4 ইন্টু আর টু দি পাওয়ার 8 প্লাস 4, তার মানে পি টু দি পাওয়ার 12 ইন্টু আর টু দি পাওয়ার 12। ঠিক আছে, সো আমরা এটা কিসের মান ভাইয়া? এটা হচ্ছে এই যে এই রাশিটার মান, তাই না? এটা হচ্ছে পি টু দি পাওয়ার 8 ইন্টু কিউ টু দি পাওয়ার 8 ইন্টু আর টু দি পাওয়ার 8-এর মান। ঠিক আছে, এখন আমাকে যেটা দেওয়া আছে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 12। আমরা এটা লিখতে পারি, তাই না? তাহলে দেখো এটাকে আমরা এখন পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8 এটাকে আমরা সরল করে পাইছি হচ্ছে এইটা পি টু দি পাওয়ার 12 ইন্টু আর টু দি পাওয়ার 12। ঠিক আছে, তো আমি এটাকে নাম দিচ্ছি হচ্ছে 2, কারণ আমরা 1 এক জায়গায় নাম দিছি, তাই না? সো আমি এখানে লিখতে পারি কি যে এটার মান আমি এই পি টু দি পাওয়ার 12 ইন্টু আর টু দি পাওয়ার 12 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো আমি এখানে লিখবো পি টু দি পাওয়ার 12 ইন্টু আর টু দি পাওয়ার 12, এটা পুরাটা গুণ যাবে 1 বাই পি টু দি পাওয়ার 12 1 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 12। কেমনে পাইলাম? লিখবো হচ্ছে 2 থেকে। ওকে, সাইড নোট দিবা। সাইড নোট দিলে টিচাররা মার্কস কাটার কোনো জায়গা থাকে না। সাইড নোট না দিলে টিচার চাইলে তোমার 1 নাম্বার রেখে দিতে পারে, যদিও অঙ্কে করে না। ঠিক আছে, সো এটার জন্য তোমাদেরকে অঙ্কটা আমি ছোট্ট একটা টিপ দিই, সেটা হচ্ছে সাইড নোটটা আমরা যদি দেখি যে আমাদের হাতে সময় আছে তখন আমরা দিব, বাট যদি দেখি যে আবার 30 মিনিটে 2টা সৃজনশীল করা লাগবে তাইলে সাইড নোট ভুলে যাও। ঠিক আছে, অলরাইট। তাহলে এখানে আমি যদি একটু গুণ দেই প্রত্যেকটা, দেখো আমি কি লিখতে পারি? পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 12। এখন দেখো কয়েকটা জিনিস অনেক ইজিলি কাটাকাটি চলে যাচ্ছে। এই যে এই পি টু দি পাওয়ার 12 কি হচ্ছে? কাটাকাটি চলে যাচ্ছে। এই আর টু দি পাওয়ার 12 কাটাকাটি চলে যাচ্ছে। তার মানে নেক্সট পেজে আমি লিখতে পারি আমার মানটা থাকছে হচ্ছে আর টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস আমার হচ্ছে পি টু দি পাওয়ার, আর হচ্ছে এই পাশে থাকছে হচ্ছে আমার পি টু দি পাওয়ার 12। ওকে, এখন এখানে গিয়ে মনে হতে পারে ভাইয়া আবার আটকাই গেছি। তোমাকে বলছি না দুইটা ধাপ বলছি না? একটা ধাপ হচ্ছে
এই যে এখানে হলুদ কালি দিয়ে লিখছিলাম, এই কিউ স্কোয়ারকে পি আর দিয়ে রিপ্লেস করব। আরেকটা ধাপ আছে, এই ধাপটা করলে আমার অঙ্ক হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে আমরা পড়ছি না একটু আগে, সেটা হচ্ছে কি পি আর সমান সমান কিউ স্কোয়ার। এই পি আরটাকে আমি কিউ স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দেবো, তাইলে আমার অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, কি বলতেছি ভাইয়া, আমি এটা লিখবো আর টু দি পাওয়ার 12 প্লাস পি আর হোল টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12। ঠিক আছে, নেক্সট লাইনে দেখো কি লেখা যায়, আর টু দি পাওয়ার 12 প্লাস পি আর মানে কিউ স্কোয়ার না, পি আর মানে কিউ স্কোয়ার না, কারণ এটা সমানুপাতি, ক্রমিক সমানুপাতি। তাহলে আমি লিখতে পারি কিউ স্কোয়ার টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12। ঠিক আছে, তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করে লেখা যায় কিভাবে, দেখো আর টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 24 বাই কিউ টু দি পাওয়ার 12 প্লাস পি টু দি পাওয়ার 12। ওকে, এখন এই যে কিউ টু দি পাওয়ার 24 বাই কিউ টু দি পাওয়ার 12 আমি জানি তোমরা পারো, তাও একটা সূত্র দেখাই দিচ্ছি। যদি আমার এক্স বাই এ ডিভাইডেড বাই এক্স বাই বি থাকে, আমরা কি লিখি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আমি জানি তোমরা এটা পারো, তাও জাস্ট একটু মনে করাই দিচ্ছি। ওকে, তাহলে আমি এটা লিখতে পারি কি, দেখো আর টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 24 মাইনাস 12, এই যে এক্স টু দি পাওয়ার এ আর এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি প্লাস পি টু দি পাওয়ার 12। ঠিক আছে, তাইলে 24 থেকে 12 বিয়োগ দিলে কত থাকে, 12 থাকে। তার মানে আমি এটা লিখতে পারি না এভাবে, দেখো পি টু দি পাওয়ার 12 প্লাস কিউ টু দি পাওয়ার 12 প্লাস আর টু দি পাওয়ার 12। ঠিক আছে, আমার দেখো এটাই কিন্তু চাইছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড কিন্তু কি মিলে গেছে। তাহলে আমরা লিখে দিতে পারি যে প্রমাণিত। তো দেখো এই অঙ্কটা দেখে মনে হচ্ছিল অনেক ভয়, অনেক কঠিন, কিন্তু যেটা বললাম ক্যালকুলেশনটা জাস্ট আমার সাথে একবার করো তাইলেই হয়ে যাবে। আর কোন কোন জায়গায় পি আর কে কিউ স্কোয়ার দিয়ে অথবা কিউ স্কোয়ারকে পি আর দিয়ে রিপ্লেস করা যায়, এটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিছি। সো এই টাইপের অঙ্ক আশা করি যে কোনো বোর্ডে যত বাড়ি আসুক তোমরা সব বাড়ি পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, আসো আমরা সামনের অঙ্কটাতে আগাই। সামনের অঙ্কটাও না অনেকবার আসছে, সামনের অঙ্কটাও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এই অঙ্কটা, এই ধাঁচের অঙ্ক অনেকবার আসছে। মজার কথা হচ্ছে এটা যদি এমসিকিউ আসে না, একটু কঠিন আসে না, হ্যাঁ, বাট এমসিকিউ আসলে না মানে এখানে দেখো এখানে 7m আছে না, এখানে 14 আছে না, এই দুটো সংখ্যাকে ভাগ করলে যেটা আসে ওটা অ্যান্সার আসে, মানে 14 ভাগ 7 2। ঠিক আছে, এটা কেন আসে এটা অনেক ক্যালকুলেশন আছে, বাট এটা এমসিকিউ তো আসবে না, বাট আমি তোমাদের বলতেছি জিনিসটা সুন্দর প্যাটার্ন আছে। এই অঙ্কটা কিভাবে করব, ঠিক আছে, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের বলি এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসছে। সো আমরা একটা ক্যালকুলেশন সুন্দর করে দেখি, সুন্দর করে বুঝি প্রত্যেকটা ক্যালকুলেশনের ধাপ, প্রত্যেকটা ক্যালকুলেশন সেমভাবে করব, কোনো ভুল যাবে না। ওকে, ক্যালকুলেশনের স্ট্র্যাটেজি কি, প্ল্যান কি, হ্যাক কি? হ্যাকটা হচ্ছে দেখো এখানে y প্লাস 7m y মাইনাস 7m y প্লাস 7n y মাইনাস 7n, তার মানে আমি বুঝতেছি এখানে y ডিভাইডেড বাই 7m এর আমরা যোজন বিয়োজন করছি, তাই না? তার মানে আমার হ্যাকটা হচ্ছে একবার y বাই 7m এর মান বের করা, আরেকবার y বাই 7n এর মান বের করা। এখন আমরা অঙ্কটা করি, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি, বাট হ্যাকটা আশা করি সবার কাছে ক্লিয়ার। মানে স্ট্র্যাটেজি সেট করতে হবে, অঙ্কটা কেমনে করব, অ্যাপ্রোচটা আশা করি সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, অঙ্কটা করলে বাকি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাইলে দেখো আমাকে কি দেওয়া আছে, 14 বাই ওয়াই সমান সমান 1 বাই এম প্লাস 1 বাই এন। এটাকে আমরা একটু লসাগু করি, লসাগু করলে আমি দেখতে পারি 14 বাই ওয়াই সমান সমান, আমি নিচে লিখতে পারি এম এন, উপরে আসে কি এম প্লাস এন, রাইট? তাহলে এটাকে আরেকটু গুছাই লেখা যায়, আরেকটু গুছাই লেখা যায়। দেখো আমি জাস্ট উল্টাই দিচ্ছি, y বাই 14 সমান সমান এম এন ডিভাইডেড বাই এম প্লাস এন। ওকে, এই পর্যন্ত ক্যালকুলেশন বুঝছি। এখন আমরা y এর মানটা বের করি, আমরা y এর মানটা বের করি। দেখো y সমান সমান আসে হচ্ছে 14 এম এন বাই এম প্লাস এন। এই পর্যন্ত একদম কমন ক্যালকুলেশন। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে 7m কেমনে আনবো আর 7n কেমনে আনবো। ঠিক আছে, সো আমরা কি পাইলাম, দেখো আমরা y এর মান পাইলাম y সমান সমান 14mn বাই m প্লাস n। এটাকে একটা সুন্দর করে লেখা যায় না, দেখো আমি এভাবে লিখতে পারি না, y সমান সমান 7m ইন্টু 2n বাই m প্লাস n। এই দুটো তো মান সেম, তাই না? 7 আর 2 তো 14, তার মানে 14mn হয়ে গেল। আবার ডান পাশে দেখো
আমি এটাকে আবার লিখতে পারি y সমান সমান 7n ইন্টু 2m বাই m প্লাস n। খালি আমি একবার m এর সাথে 7 গুণ করছি, n এর সাথে 2, 7 আর 2 14, আরেকবার n এর সাথে 7 গুণ করছি, m এর সাথে 2, 7 আর 2 14, সেম জিনিস, সেম মিনিং। কেন করলাম? নেক্সট লাইনটার জন্য, আমি তোমাদেরকে বলছি না আমাদের টার্গেট কি, y বাই 7m বের করা। তাইলে আমি এখান থেকে লিখতে পারি, দেখো y বাই 7m সমান সমান 2n ডিভাইডেড বাই m প্লাস n। আবার এখান থেকে লেখা যায় y বাই 7n সমান সমান 2m বাই m প্লাস n। ঠিক আছে, তাহলে আমরা এটার কিছু নাম দেই। এটাকে আমি দেই সমীকরণ 1, এটাকে আমি দেই সমীকরণ 2। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবার কাছে ক্লিয়ার ক্যালকুলেশন। এখন 1 আর 2 নিয়ে আমরা একটুখানি কাজ করব, জাস্ট সিম্পলি যোজন বিয়োজন করব। ঠিক আছে, তো আমরা 1টাকে একটু লিখি। 1 থেকে আমরা কি পাই? 1 থেকে পাই হচ্ছে y ডিভাইডেড বাই 7m সমান সমান 2n বাই m প্লাস n, তাই না? 1 থেকে আমরা এটাই পাই না, y ডিভাইডেড বাই 7m ইকুয়ালস টু 2n বাই m প্লাস n। এখন এটা নিয়ে কেমনে কাজ করব? দেখো আমার এই যে লেফট হ্যান্ড সাইডে প্রথম রাশিটা কি চাইছে, y প্লাস 7m y বাই ডিভাইডেড বাই y মাইনাস 7m। কেমনে বের করতে পারি? ভাইয়া এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে বের হওয়ার একটা চান্স আছে, একটু বের করে দেখি। আমি লিখতে পারি y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7n সমান সমান, দেখো কি আসে, 2n প্লাস m প্লাস n ডিভাইডেড বাই 2n মাইনাস m মাইনাস n, তাই না? আর একটু সিম্পলিফাই করে লেখো তো, সিম্পলিফাই করে লিখলে আসা হচ্ছে 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m। এটা হচ্ছে y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7n এর মান। ওকে, এখন এই যে দ্বিতীয় টার্মটা n সহ আমরা একটু বের করি। আমরা 2 থেকে কি পাই মনে আছে তোমাদের? 2 থেকে আমরা পাই হচ্ছে y ডিভাইডেড বাই 7n সমান সমান 2m ডিভাইডেড বাই m প্লাস n, রাইট? 2 থেকে আমরা এটা পাই না? তাইলে এটাকে আবার যদি আমি যোজন বিয়োজন করি আমরা পাই হচ্ছে, এখানে একটু সাইড নোট লিখে দিও, হ্যাঁ, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। ওকে, তাহলে এটাও আবার যোজন বিয়োজন করো, কি পাই? y প্লাস 7n মাইনাস y ডিভাইডেড বাই y মাইনাস 7n সমান সমান 2m প্লাস m প্লাস n, আর নিচে বিয়োগ হয়ে যাবে, তাই না? 2m মাইনাস m মাইনাস n। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি। তাইলে এটাকেও যদি আমি সরল করি আগের মতন, তাহলে আমার কাছে থাকে এখানে 3m প্লাস n ডিভাইডেড বাই আমার কাছে থাকে হচ্ছে m মাইনাস n, আমার কাছে থাকে হচ্ছে m মাইনাস n। ঠিক আছে, এখন আমি যদি এই দুইটাকে যোগ করি, আচ্ছা যোগ করার আগে এখানে যদি একটা ক্যালকুলেশন করে ফেলতে পারো তাহলে তোমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যায়, কমফোর্টেবল হয়ে যায়, বুঝছো? সো আর না চাইলে আমরা পরেও করতে পারি, এটা আসলে কোনো মানে বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আমরা এখানে যদি -1 কমন নিই আমার জন্য অঙ্কটা তোমার মানে লেফট হ্যান্ড সাইড মিলানোটা ইজি হয়ে যায়। সো আমি এখানে একবার দেখাই দিচ্ছি, -1 কমন নাও। আমি লিখতে পারি y প্লাস 7n ডিভাইডেড বাই y মাইনাস 7n সমান সমান, উপর থেকে -1 কমন নাও, -1 কমন নিলে কি হবে? -3m মাইনাস n। নিচের থেকে -1 কমন নাও, -1 কমন নিলে আসে কি? n মাইনাস m, তাই না? এই -1 কেটে দাও, মান কত থাকে দেখো, -3m মাইনাস n, আর নিচে থাকে হচ্ছে n মাইনাস m। ওকে, তাহলে আমরা এই যে এটাকে আমরা নাম্বার দিই হচ্ছে 3, আর এটাকে আমরা নাম্বার দিই হচ্ছে 4। এখন আমি সিম্পলি 3 আর 4 যোগ করব। সিম্পলি কি করব? 3 আর 4 যোগ করব, 3 প্লাস 4। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে কি থাকে? লেফট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে y প্লাস 7m ডিভাইডেড বাই y মাইনাস 7m প্লাস রাইট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে y প্লাস 7n ডিভাইডেড বাই y মাইনাস 7n।
ওকে 3 থেকে দেখি মান কত আসছিল, এই তোমার প্রথম রাশিটা মান আসছে 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m। ওকে 3n প্লাস m ডিভাইডেড বাই n মাইনাস m। ওকে আর দ্বিতীয় রাশিটা কি আসছিল দেখো, -3m মাইনাস n ডিভাইডেড বাই n মাইনাস m প্লাস -3m মাইনাস n মাইনাস n ডিভাইডেড বাই m মাইনাস n। সরি m মাইনাস n না, সরি n মাইনাস m। কি লিখবো, n মাইনাস m। দেখো এখানে নিচে n মাইনাস m দুইটা আছে, তার মানে আমার লসাগু কত হবে বলো, লসাগু n মাইনাস mই থাকবে। তাহলে আমি এটাকে আরো সরল করে লিখতে পারি n মাইনাস m, উপরে দেখো কি আসে 3n প্লাস m মাইনাস 3m মাইনাস n। তার মানে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 3n মাইনাস n, এই যে 3n মাইনাস n কত আসে 2n, কত আসে 2n। ওকে আবার m মাইনাস 3m, m মাইনাস 3m কত আসে মাইনাস 2m ডিভাইডেড বাই n মাইনাস m। ওকে তাহলে আমি ওখান থেকে কি পেয়েছিলাম দেখো 2n মাইনাস 2m ডিভাইডেড বাই n মাইনাস m। একটুখানি 2টা কমন নেই, 2 কমন নিলে থাকে 2 অফ n মাইনাস m ডিভাইডেড বাই n মাইনাস m। এখন দেখো খুব ইজিলি বুঝতে পারতেছি এই n মাইনাস m আর এই n মাইনাস m কাটা, তার মানে আমার থাকে কি, থাকে হচ্ছে 2। LHS সমান সমান কি, LHS সমান সমান 2। আমি লিখতে পারি LHS ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু দেখো RHS, ইকুয়ালস টু দেখো RHS, তাই না? তার মানে আমাকে প্রশ্ন বসে দেখাও যে আমি নিচে কি সুন্দর করে লিখে দিব যে দেখানো হলো। ওকে তাইলে আমাকে বলো আমরা এই টাইপের অঙ্ক করতে পারবো না? আমি জানি যে যারা হয়তো বা এই টাইপের অঙ্ক একটুখানি ভয় পাও, তাদের মনে হতে পারে যে এই অঙ্কটা অনেক বড়, কিভাবে স্টেপগুলো মনে রাখবো। ঠিক আছে, আমি তোমাদেরকে অঙ্কটা খুব আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে করছি, তাও কষ্ট হলে আমি তোমাদেরকে বলবো, যেহেতু এই অঙ্কটা মানে অন্য অন্য অঙ্ক চাইতে একটু কঠিন আর একটু বড় ক্যালকুলেশন, এই অঙ্কটা তুমি আমার সাথে একবার করলা, একবার ভিডিওটা পজ করে, যদি বুঝতে কষ্ট হয় ভিডিওটা পজ করে সেম অঙ্কটা নিজে আরেকবার করো, বুঝে বুঝে করো, সুন্দর করে করো। আটকায় গেলে ব্যাক যাও ভিডিওতে, আবার দেখো আমি কিভাবে করছি। ঠিক আছে, রেকর্ডিংটা তো থাকতেছেই, তোমরা বারবার ইউটিলাইজ করো জিনিসটা, যেটা পারতেছি ওটা তুমি আগায় যাও, যেটা পারতেছি না ওটা তুমি বারবার দেখো, যেভাবে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, বাট যাদের এই অঙ্কটা এখনো বুঝতে কষ্ট হচ্ছে, তোমরা কি করবা, তোমরা আরেকবার নিজে নিজে একা একা প্র্যাকটিস করো, শুধুমাত্র যেই পার্টটাতে আটকাবা ওই পার্টটাতে দেখো ভাইয়া কি বলছি। এভাবে যদি তোমরা পড়ো তাইলে তোমার কাছে না মানে ক্লাসগুলো খুবই ফ্রুটফুল হবে, বিশ্বাস করো, তোমার কাছে মনে হবে যে ক্লাসগুলো করে আমি পারতেছি। ওকে অলরাইট, আসো আমরা সামনের অঙ্কটাতে যাই। ঠিক আছে, দেখো আবার আবার কি বলা হয়েছে, পি কিউ আর কি ক্রমিক সমানুপাতি, পি কিউ আর কি ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, আর নিচে আমার 2 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, 1 নম্বরে দেওয়া আছে সরল করতে বলছে 3x টু দি পাওয়ার -1 2y টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের আবার সূচকের অঙ্ক। তাহলে আমরা কিন্তু একটা প্যাটার্ন দেখতেছি যে সূচক এবং এই যে তোমার অধ্যায় 11 অনুপাত, এই দুটা মিলায় কোশ্চেন করতে তারা কিন্তু পছন্দ করে, মানে সূচকও দেয় আবার লগারিদমও দেয়। সামনে দেখবো লগারিদমেরও অঙ্ক আছে। ঠিক আছে, সো ভাইয়া সূচক আর লগারিদমের কি ক্লাস নিবেন না? হ্যাঁ ডেফিনেটলি, ওটার ক্লাসও কিন্তু তোমরা দেখো প্লে লিস্টের মধ্যে আছে। সো যাদের ওই জায়গায় সমস্যা আছে এই কোশ্চেনগুলো ভাইয়া কেমনে সলভ করবো, সূচকের ক্লাসে চলে যাও, ওখানে দেখবা ডিটেলসে করানো আছে। অলরাইট, তাইলে আমরা হচ্ছে খ নম্বরে আসি। দেখো কাইন্ড অফ খ নম্বরে কি বলছে, পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ডিভাইড ইন্টু পি টু দি পাওয়ার -6 কিউ টু দি পাওয়ার -6 আর টু দি পাওয়ার -6 সমান সমান পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। ভাইয়া অঙ্কটা দেখা দেখা লাগতেছে, কিন্তু মানে মিলাইতে পারতেছি না। আগে একটা অঙ্ক মনে হয় করছি এরকম, কিন্তু কেমন যেন একটু অন্যরকম লাগতেছে, তাই না? এরকম অনেকের লাগতেছে না বলো? যাদের লাগতেছে না তারা তো গুড, তারা বুঝে গেছি। যাদের লাগতেছে তোমাদেরকে একটা মজার জিনিস দেখে, দেখো এইটাকে আমি লিখতে পারি, প্রমাণ যেটা চাইছি এটাকে আমি লিখতে পারি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। পি টু দি পাওয়ার -6 মানে কি বলো?
পি টু দি পাওয়ার মাইনাস সিক্স মানে হচ্ছে ওয়ান বাই পি টু দি পাওয়ার সিক্স, কিউ টু দি পাওয়ার মাইনাস সিক্স মানে ওয়ান বাই কিউ টু দি পাওয়ার সিক্স, আর টু দি পাওয়ার মাইনাস সিক্স মানে ওয়ান বাই আর টু দি পাওয়ার সিক্স সমান সমান পি টু দি পাওয়ার সিক্স কিউ টু দি পাওয়ার সিক্স আর টু দি পাওয়ার সিক্স। এখন বলো পরিচিত লাগতেছে এই অঙ্কটা? জাস্ট এই সিক্সের জায়গায় 12 দিয়ে আমরা করছি না? সেম অঙ্ক দেখছো এই অঙ্কটা কত ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই অঙ্কটা আমি আবার করাই দিব, তোমরা আমার সাথে সাথে করো। বাট এবার যারা আগের বার অঙ্কটা বুঝছি, স্ট্র্যাটেজি হচ্ছে ভাইয়ার আগে শেষ করবা। ভাইয়ার আগে শেষ করা হইলে বলবা সিকিউ নাম্বার কত 2, ঠিক আছে, বলবা যে টু বি ডান, তাহলে আমি বুঝবো যে তোমরা ভাইয়ার আগে শেষ করে ফেলছো। বাট ভাইয়া তোমাদের করাই দিচ্ছি, ঠিক আছে। তাইলে দেখো আমাকে বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতে মানে আমি জানি পি ইজ টু কিউ বা পি বাই কিউ সমান সমান কিউ বাই আর। তাহলে আমি এখান থেকে লিখতে পারি পি আর সমান সমান কিউ স্কোয়ার, ঠিক আছে। একইভাবে আমি এই রাশিটাকে নিব আগে, এই রাশিটাকে কি লিখতে পারি? পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4। তার মানে হচ্ছে পি টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 4 ইন্টু কিউ টু দি পাওয়ার 4কে লেখা যায় কিউ স্কোয়ার হোল স্কোয়ার। কেন? কারণ 2 এর 2 এ 4, তাই না? তাহলে এটাকে আরো সুন্দর করে লেখা যায় পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ারের মান হচ্ছে পি আর। কিউ স্কোয়ারের মান কত? পি আর। তার মানে এই কিউ স্কোয়ারের জায়গায় বসাই দিব পি আর, রাইট? তাহলে আমরা লিখতে পারি পি আর স্কোয়ার। তার মানে লিখতে পারি পি টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। তার মানে পি টু দি পাওয়ার 6 ইন্টু, সরি আমি এখানে কিউ কেন লিখছি, এটা তো আর হবে, রাইট? এটা আর হবে। তাহলে আশা কত পি টু দি পাওয়ার 6 ইন্টু আর টু দি পাওয়ার 6। এখন আমার লেফট হ্যান্ড সাইডে আমাকে বলছে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6, এটা মান বের করতে। এখন পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 এর মান আমরা কত বের করছি? পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6। তার মানে আমি এটা কি লিখতে পারি? আমি এটা লিখতে পারি হচ্ছে পি টু দি পাওয়ার 6 ইন্টু আর টু দি পাওয়ার 6 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। এই বাকিটা নেক্সট পেজে করি, বাকিটা নেক্সট পেজে করতেছি। ওকে, অলরাইট। তাইলে কি লিখলাম? পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ইন্টু 1 বাই পি টু দি পাওয়ার 6 1 বাই কিউ টু দি পাওয়ার 6 1 বাই আর টু দি পাওয়ার 6। এটা আগের পেজ থেকে পাইছি। এখন আমরা সুন্দর করে জাস্ট গুণ দিয়ে দিব। গুণ দিলে আমার কি থাকতেছে? পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6। তাইলে এখান থেকে আমরা কিছু কাটাকাটি করে ফেলতে পারি। এই পি আর এই পি কাটা, এই আর আর এই আর কাটা। তার মানে আমার থাকছে কি? থাকছে হচ্ছে আর টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 বাই পি টু দি পাওয়ার 6 বাই আর কিছু নেই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর টু দি পাওয়ার 6 তো আর টু দি পাওয়ার 6 এর মতনই থাকবে, পি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 এর মতনই থাকবে। এইটাকে দেখো পি আর টু দি পাওয়ার মানে পি আর হোল টু দি পাওয়ার 6 লেখা যায় না উপরে? পি টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6কে আমি লিখতে পারি পি আর টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 6। এখন আমরা 1 নাম্বার থেকে পাইছিলাম, মনে আছে? 1 নাম্বার থেকে পাইছিলাম পি আর সমান সমান কিউ স্কোয়ার, এটা 1 থেকে পাইছিলাম। তাহলে আমরা 1-এরটা এখানে অ্যাপ্লাই করে দেবো, পি আর এর জায়গায় লিখবো কিউ স্কোয়ার। তো আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ স্কোয়ার টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার 6। তার মানে পাচ্ছি কি? আর টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 12 বাই কিউ টু দি পাওয়ার 6, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 12 মাইনাস 6। তার মানে আর টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 গুছাই লিখলে পাচ্ছি হচ্ছে পি টু দি পাওয়ার 6
কিউ টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6, সেটা কি, যেটা আমার রাইট হ্যান্ড সাইড। তাইলে আমরা জাস্ট লাস্টে লিখে দেবো হচ্ছে কি, যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, বাস, ডান। ওকে, সো আমার ডান। আমি তোমাদেরকে একটা টাস্ক দিছিলাম যে যাদের ভাইয়ার আগে ডান তোমরা লিখবা কি, টু বি ডান, ঠিক আছে? সো তোমরা কমেন্টে লেখো টু বি ডান, তাহলে বুঝবো যে তোমরা আগের অঙ্কটা ভালো করে বুঝছো। তাইলে ভাইয়া কিন্তু এই অঙ্কটা বেশ ফাস্ট করাইছি, তাই না? সো আমি দেখতে যাচ্ছি যে ভাইয়ার স্পিডের সাথে ম্যাচ করে তোমরা এই অঙ্কটা করতে পারছো কিনা, কারণ তোমাদের পরীক্ষার হলে ভাইয়া যেই স্পিডে করাইছি এই স্পিডে যদি অঙ্ক করতে না পারি তাহলে কিন্তু 7টা সৃজনশীল, সাধারণ গণিতে কিন্তু 7টা সৃজনশীল, তাই না, জেনারেল ম্যাথে। সো 7টা সৃজনশীল অ্যান্সার করাটা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে, বুঝছো? সো আমাদের বারবার প্র্যাকটিস করে নিজেদের ম্যাথের স্পিডটা বাড়াইতে হবে। স্পিড কেমনে বাড়াবো? ক্যালকুলেশন প্র্যাকটিস করে। ঠিক আছে, আসো নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটা দেখে একটু জটিল মনে হইলেও অঙ্কটা একটু যদি আগাই দেই তোমাদের অনেক ইজি লাগবে। দেখে জটিল মনে হতে পারে, ঠিক আছে, বাট অঙ্কটা কিন্তু ইজি। ওকে, দেখো আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে যে এম স্কোয়ার মাইনাস 2m বাই a প্লাস 1 সমান সমান 0, আমাকে এটা দেওয়া আছে। ওকে, এম স্কোয়ার মাইনাস 2m বাই 1 প্লাস a সমান সমান 0। এখান থেকে আমি লিখতে পারি, দেখো, এম স্কোয়ার প্লাস 1 সমান সমান 2m প্লাস a, আমি জাস্ট ওই পাশে নিয়ে গেছি, ঠিক আছে? আবার এখান থেকে আমি লিখতে পারি, দেখো, এম স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2m সমান সমান 1 বাই a। ওকে, আমি জাস্ট 2mটাকে বাম পাশে আর গুণ করে দিছি। ওকে, এটাকে আর গুণ করা লাগে না, ঠিক আছে? আমি জাস্ট 2mটাকে আর গুণ করে দিছি। ওকে, এখন দেখো এই যে রাশিটা পাইছি না, এই রাশিটা যোজন বিয়োজন করব, ঠিক আছে? এই রাশিটা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমরা পাই এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2m ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m। ওকে, আর ডান পাশে যোজন বিয়োজন করলে কি পাবো? 1 প্লাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ। কি পাবো? দেখো, 1 প্লাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ। ওকে, তাহলে আমি এটা কি লিখতে পারি? আমি এটা লিখতে পারি হচ্ছে, কেমনে পাইলাম বলো? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন। ওকে, আচ্ছা, এটা দেখো এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2m, অথবা লেখা যায় এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1। এটা কিসের সূত্র? চ্যাপ্টার 3-তে পড়ছি, এটা a প্লাস b হোল স্কোয়ার, তার মানে m প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র না? বলো, এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1। তাহলে দেখো এটা কি m প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায়। আবার হরে দেখো এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m, তার মানে কি? এটা কি m মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র। এটা m মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? আর ডান পাশে কি থাকছে? ডান পাশে থাকছে 1 প্লাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ, ঠিক আছে? তাহলে আমরা একটু নেক্সট পেজে যাই। এই পেজ থেকে কি পাইলাম? দেখো, m প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই m মাইনাস 1 হোল স্কোয়ার সমান সমান 1 প্লাস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ। ওকে, আমরা এটাকে যদি পুরাটাকে বর্গমূল করি, বর্গমূল করলে একটু দেখি কি পাই। বর্গমূল করলে পাই হচ্ছে m প্লাস 1 ডিভাইডেড বাই m মাইনাস 1 সমান সমান রুট ওভার 1 প্লাস এ আর রুট ওভার 1 মাইনাস এ। কীভাবে পাইলাম? উভয় পাশে বর্গমূল, উভয় পাশে বর্গমূল করে আমরা পাইলাম m প্লাস 1 ভাগ m মাইনাস 1 সমান সমান রুট ওভার 1 প্লাস এ ডিভাইডেড বাই 1 রুট ওভার 1 মাইনাস এ। ওকে, এখন আমাকে রাইট হ্যান্ড সাইডে না m চাইছে, এমনি মনে করতে পারি। আবার দেখো লেফট হ্যান্ড সাইডে যে রুট ওভার 1 প্লাস এ রুট ওভার 1 মাইনাস এ, এটার যোজন বিয়োজন করলে মিলে যাইতে পারে মনে হচ্ছে, তাই না? মিলে যাইতে পারে। যারা অঙ্কটা করিনি মনে হচ্ছে যে ভাই এইটা এই রাশিটার এই রাশিটার মধ্যে পার্থক্য একটা যোজন বিয়োজনের। তাহলে একটু করে দেখি যোজন বিয়োজনটা। যোজন বিয়োজন করলে আমরা কি পাবো? দেখো, m প্লাস 1 প্লাস m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 মাইনাস m প্লাস 1, তাই না? যোজন বিয়োজন করতেছি, সমান 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 পাবো হচ্ছে রুট ওভার 1 প্লাস এ প্লাস রুট ওভার 1 মাইনাস এ।
ডিভাইডেড বাই √1 + a মাইনাস √1 - a। ঠিক আছে, কি লিখে দিব, সাইড নোট লিখে দিব যে কেমনে পাইলাম, যোজন বিয়োজন। আমাদের একটা টাইমে যোজন বিয়োজন শুনতে শুনতে বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, যারা ইংলিশ ভার্সনে আছে যোজন বিয়োজন মানে কি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। ওকে, সো আমরা এখান থেকে এখন একটু সিম্পলিফাই করি, একটু সরল করি। কি পাই দেখো, এই 1 আর এই 1 তো কাটাকাটি, +1 - 1 কত হয় বলো, +1 - 1 কত হয়, 0 ছাড়া কোনো অ্যান্সার দিবা, দিলে খবর আছে। +1 - 1 হচ্ছে 0, তার মানে কি m + m 2m। নিচে দেখো +m আর -m কত 0, আর 1 + 1 যোগ করলে হয় 2, 1 + 1 যোগ করলে হয় 2। ঠিক আছে, কেউ বললো না 1 + 1 মানে 10, আইসিডি ক্লাস না কিন্তু। আর ডান পাশেরটা তো আনচেঞ্জ থাকতেছে, তাই না, √1 + a প্লাস √1 - a ডিভাইডেড বাই √1 + a মাইনাস √1 - a। ঠিক আছে, এখন ভাইয়া এখনো তো মিলে নাই, আরেকটা স্টেপ করো, এই 2 আর 2 কেটে দাও, 2 আর 2 কাটলে কি থাকে m। তাইলে দেখো আমরা কি দেখাইতে পারি না, √1 + a প্লাস √1 - a ডিভাইডেড বাই √1 + a মাইনাস √1 - a সমান সমান কত আসে, সমান সমান আসে হচ্ছে m। ঠিক আছে, এটাই হবে কি, আমি সাইডে লিখে দিব দেখানো হলো, সাইডে লিখে দিব কি দেখানো হলো। ওকে, সো এই অঙ্কটাও যেটা বললাম যে অঙ্কটা খুব বেশি কঠিন না, আমার জাস্ট 2 বার যোজন বিয়োজন করা লাগতেছে, বাট এই টাইপের অঙ্ক অনেক কমন। আমরা সামনে দেখবো আরেকটা অঙ্ক আছে এই টাইপের, অনেক কমন অঙ্ক। সমস্যা যেটা, আমরা না এই টাইপের অঙ্কে পরীক্ষার হলে মাঝখান থেকে একটু প্যানিক খাই বা আটকায় যাই। এটা একটা বিশেষ কারণ আছে আটকায় যাওয়ার কারণটা হচ্ছে নট এনাফ প্র্যাকটিসের অভাব, বুঝছো। সো অঙ্ক মানে এটা না ভাইয়া তোমাদেরকে বলতেছি, এটা ভাইয়া নিজে করে আসছে, আমি গিলটি এই কাজটা করা। সেটা হচ্ছে অঙ্ক চোখে করা, চোখে অঙ্ক করলে হবে না, কারণ তোমার হাত আর তোমার ব্রেনকে একসাথে কাজ করতে হবে। তুমি যদি হাতে কাজ না করো তাইলে এই টাইপের অঙ্ক তুমি পারো, বাট ক্যালকুলেশনে গিয়ে আটকায় যাবা, তুমি শেষ করতে পারবা না। সো তোমাদের সেম অ্যাডভাইস, এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক নিজে বাসায় করব, প্রত্যেকটা অঙ্ক করব। ঠিক আছে, তাইলে আমাদের গ নাম্বার মিলে গেল, তাই না। ওকে, নতুন একটা সৃজনশীল আসি। দেখো আমাকে বলছে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে m একক এবং n একক, তাদের কর্ণদ্বয়ের অনুপাত নির্ণয় করো। ওকে, আমাকে দুইটা বর্গের বাহু দেওয়া আছে m:n, তাইলে দুইটা বর্গের বাহু দেওয়া আছে, মানে ধরো এটা হচ্ছে একটা বর্গ, এটা বাহু হচ্ছে সবগুলা কি m, বর্গের তো প্রত্যেকটা বাহু সেম, তাই না। এটা হচ্ছে বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে m, আর এটা ধরো আরেকটা বর্গ n n n এবং n। এখন আমাকে একটা জিনিস বলো, অধ্যায় 13-র একটা কোশ্চেন করি, সলিড জিওমেট্রি একটা কোশ্চেন করি। ঠিক আছে, অধ্যায় 13-র একটা কোশ্চেন করি সলিড জিওমেট্রি, যে একটা বর্গের বাহু যদি m হয়, তার কর্ণর মান কত, তার কর্ণের মান হচ্ছে √2m। সিমিলারলি এটার কর্ণের মান কত হবে, √2n। যদি বলো ভাইয়া পারতেছি না, মানে এটা কিভাবে আসলো একটু দেখাই দেই। দেখো একটা ত্রিভুজ আঁকি, দেখো এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল সার্কেল না, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তাহলে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলাম, এটার অতিভুজের মান কত পাই, √m² + m², তার মানে √2m, বুঝছো। সো সিমিলারলি এটা আসে √2n। এখন আমাকে বলছে দুইটা বর্গের বাহু হচ্ছে m একক এবং n একক, তাদের কর্ণদ্বয়ের অনুপাত কত। তাহলে এটা যদি আমি লিখতে পারি, ধরো কর্ণ মানে ডায়াগোনাল d1 = √2m আর d2 = √2n। এখন এটা অনুপাত চাইছে না, অনুপাত মানে কি, আমি লিখবো d1/d2 = √2m √2n। এখন দেখো এখান থেকে √2 আর √2 কাটাকাটি করে ফেলতে পারি, এটা আর এটা কাটাকাটি চলে যায়, বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে m/n, অথবা যেহেতু অনুপাত চাইছে m/n আকারেও লিখে দিতে পারো, অথবা m:n আকারেও লিখে দিতে আমরা পারি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখানোর জন্য, দেখে আমাকে বলছে দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য m একক এবং
এন একক। যদি এই প্রশ্নটাই তোমাকে আমি করতাম যে দুইটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত এম একক এবং এন একক, তাইলে আমরা ধরে নিতে পারতাম বাহু দুইটা হচ্ছে এম এক্স এবং এন এক্স। মনে আছে অনুপাত থেকে সংখ্যা বের করার সময় আমরা এক্স দিয়ে গুণ করতাম দুইটা অনুপাতকে, তো সেমভাবে করলেও না অ্যান্সার সেমই আসতো। ঠিক আছে, ওকে অলরাইট। এখন আমাকে বলছে প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এটা দেওয়া আছে, হ্যাঁ এটা আমার প্রমাণ করতে হবে। আর আমাকে উদ্দীপকে দেওয়া আছে যে পি কিউ আর কি একটা ক্রমিক সমানুপাতিক, পি কিউ আর একটা ক্রমিক সমানুপাতিক। ওকে, তাইলে আমি এখান থেকে বলতে পারি আবার যে পি বাই কিউ সমান সমান কিউ বাই আর। ওকে, বাট আমরা একটু আগে করতেছিলাম না যে পি আর ইকুয়ালস টু কিউ স্কোয়ার, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা না এটা করবো না, আমরা এটা করবো না, ঠিক আছে? পি বাই কিউ সমান সমান কিউ বাই আর আসছে না, আমরা এই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা সমানুপাতিক মানে আমরা এই তিনটার রেশিও ধরে নিব হচ্ছে কে, এই তিনটার রেশিও ধরে নিব হচ্ছে কি কে। আচ্ছা, এখানে প্রশ্নে পি কিউ আর এবং এস হবে, ঠিক আছে? চারটাই ক্রমিক সমানুপাতিক, চারটা ক্রমিক সমানুপাতিক। হ্যাঁ, কি বলছে? পি কিউ আর এস এই চারটাই ক্রমিক সমানুপাতিক হবে, ক্রমিক সমানুপাতিক। ওকে, চারটাই ক্রমিক সমানুপাতিক হবে। অলরাইট, চারটায় যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমি লিখতে পারি, দেখো পি বাই কিউ সমান সমান কিউ বাই আর সমান সমান আর বাই এস। এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতিকের মানে প্রকাশ, কিভাবে প্রকাশ করতে হয়। হ্যাঁ, যে আমার প্রত্যেকটা দুইটা অনুপাত তারপরের দুইটা অনুপাতের সাথে সমান, পি আর কিউ ইকুয়ালস টু কিউ বাই আর, কিউ বাই আর ইকুয়ালস টু আর বাই এস। এখান থেকে এই প্রত্যেকটা অনুপাত যেহেতু সমান, আমি একটা মান ধরে নিই, এটা ইকুয়ালস টু কে, মান ধরে নিচ্ছি এটা সমান সমান হচ্ছে কে। ঠিক আছে, তাইলে আমি এটাকে কিভাবে ভাগ করতে পারি? দেখো, আমি প্রথমে এই রাশিটা নিয়ে কাজ করি, আর বাই এস রাশিটা নিয়ে কাজ করি। আমি লিখতে পারি যে আর বাই এস সমান সমান কে, তাই না? আর বাই এস সমান সমান কে কে, তার মানে আমি লিখতে পারি আর সমান সমান এস কে, আর সমান সমান এস কে। এটাকে আমি একটা সংখ্যা দিই, এটাকে আমি লিখি সমীকরণ 1। ওকে, সেকেন্ডলি দেখো একইভাবে আমি এই কিউ বাই আর নেই আর কে নেই, কিউ বাই আর এবং কে নেই। সো আমি লিখতে পারি যে কিউ বাই আর সমান সমান কে, তাই না? তার মানে আমি লিখতে পারি, দেখো কিউ সমান সমান আর কে, কিউ সমান সমান আর কে। এখন 1 নাম্বার থেকে আর এর একটা মান পাইছি, আর এর মান কত? এস কে। তো আমি না আর এর জায়গায় এস কে লিখে ফেলবো, আমি লিখবো কি এস কে গুণ কে, তার মানে থাকে কি দেখো এস কে স্কোয়ার। কিউ সমান সমান কত? তাইলে কিউ সমান সমান থাকে এস কে স্কোয়ার, এটাকে আমি নাম্বার দিচ্ছি হচ্ছে 2, নাম্বার দিচ্ছি হচ্ছে 2। একইভাবে আমরা এই পি বাই কিউ আর কে এই রাশিটাকে নিই, আমি কি নিব? পি বাই কিউ ইকুয়ালস টু কে, তার মানে পি সমান সমান কিউ কে, পি সমান সমান কিউ কে। ঠিক আছে, কিউ এর মান বের করছি না, এস কে স্কোয়ার, এস কে স্কোয়ার, তাইলে পি সমান সমান আমি লিখতে পারি এস কে স্কোয়ার ইন্টু কে, তার মানে পি সমান সমান আমি লিখতে পারি কি এস কে কিউ। ঠিক আছে, এটার মান আমি দিচ্ছি হচ্ছে 3। এই তিনটা মনে রাখবো, 1 2 3। আর সমান সমান এস কে, কিউ সমান সমান এস কে স্কোয়ার, আর পি সমান সমান এস কে কিউব, এটা মনে রাখবো। এখন আমাকে লেফট হ্যান্ড সাইডে কি চাইছে একটু দেখি। লেফট হ্যান্ড সাইডে আমাকে চাইছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমরা পি এবং কিউ এবং আর প্রত্যেকটাকে এস কে রিপ্রেজেন্ট করছিলাম না একটু আগে, আগের স্লাইডে দেখো এস কে সাহায্যে লিখছিলাম, এই যে এই 1 2 আর 3। আমরা এই আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রত্যেকটা পি কিউ আর কে এইভাবে আমরা হচ্ছে রিপ্লেস করে ফেলবো। ঠিক আছে, তাহলে পি সমান সমান আমরা দেখছিলাম কি এস কে কিউব, দেখো মনে আছে না? পি সমান সমান এস কে কিউব। সো আমি লিখতে পারি পি সমান সমান এস কে কিউব হোল স্কোয়ার মাইনাস কিউ সমান সমান দেখছিলাম এস কে স্কোয়ার,
এস কে স্কোয়ার, তার মানে আমি এটা লিখতে পারি এস কে স্কোয়ার হোল স্কোয়ার প্লাস আর সমান সমান দেখছিলাম এস কে, তাহলে আমি এটা লিখতে পারি কি দেখো, আমি এটা লিখতে পারি এস কে হোল স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিই। আবার কিউ স্কোয়ার, এই যে এটা কিউ স্কোয়ার সমান সমান ছিল এস কে স্কোয়ার, তাই না? এস কে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর সমান সমান ছিল এস কে, তার মানে এটা হয়ে যাবে কি এস কে হোল স্কোয়ার প্লাস থাকে হচ্ছে এস স্কোয়ার। ঠিক আছে, এটা থেকে আমরা কিছু কমন নিব, আচ্ছা আরেকটা স্টেপ করি, তারপর কমন নিই। এটাকে আমি লিখতে পারি এস স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার কে স্কোয়ার। ঠিক আছে, আবার রাইট হ্যান্ড সাইডে লেখা যায় দেখো এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এস স্কোয়ার কে স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটু কিছু কমন নিব। দেখো এই লেফট হ্যান্ড সাইড থেকে এস স্কোয়ার কে স্কোয়ার কমন নেওয়া যায়, রাইট হ্যান্ড সাইড থেকে শুধুমাত্র এস স্কোয়ার কমন নেওয়া যায়। কি বললাম, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা যদি এস স্কোয়ার কে স্কোয়ার কমন নেই, এখান থেকে যদি আমি এস স্কোয়ার কে স্কোয়ার কমন, আচ্ছা এই লাইনটা আরেকবার লিখি, নেক্সট পেজে যেহেতু যাচ্ছি এই লাইনটা আরেকটা লিখলে তোমরা ইজিলি বুঝতে পারবা। সেম লাইনটা আমি আরেকবার লিখতেছি, হ্যাঁ চাইলে তোমরা 10 সেকেন্ড আগায় নিতে পারো, জাস্ট ক্যালকুলেশন সুবিধার্থে লিখে রাখতেছি। এ স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস এ স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার, গুণ আকারে ছিল এ স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস না মাইনাস ছিল মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এ স্কোয়ার কে স্কোয়ার কমন নিই, এ স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে আমার কাছে থাকে হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, ওইখান থেকে এ স্কোয়ার কমন নিই ইন্টু এ স্কোয়ার কমন নাও, থাকে হচ্ছে কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, তাইলে এটাকে আমি একসাথে লিখতে পারি, দেখো একসাথে লিখতে পারি এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। আমি জাস্ট দেখো এই এস স্কোয়ার কে স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ দিছি, আর কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 গুণ দিলে আমার কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমার লেফট হ্যান্ড সাইডে সিম্পলিফাইড ফর্ম, এটাকে আমি 1 নাম্বার দিই। আচ্ছা 1 নাম্বার দিতে পারবো না, 1 2 3 দিয়ে দিছি, এটাকে আমি 4 নাম্বার দিই, এখন আমরা একটু রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে আমাকে দেওয়া আছে পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস, পি কিউ মাইনাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার। ঠিক আছে, একইভাবে পি সমান সমান মনে আছে আমরা লিখছিলাম এস কে কিউব, কিউ সমান সমান লিখছিলাম এস কে স্কোয়ার, আর সমান সমান লিখছিলাম এস কে। আমরা পি কিউ আর কে এইভাবে আবার রিপ্লেস করে ফেলবো। কি বললাম ভাইয়া, পি সমান সমান আমি লিখবো হচ্ছে এস কে কিউব, কিউ সমান সমান আমি লিখবো হচ্ছে এস কে স্কোয়ার মাইনাস কিউ আর, কিউ মানে কি, কিউ মানে এস কে স্কোয়ার, এটার সাথে আর, আর মানে কি, আর মানে হচ্ছে এস কে প্লাস আবার আর এস, আর মানে কি, আর মানে হচ্ছে এস কে গুণ হবে হচ্ছে তোমার আর আর এস, এস মানে এস হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এস স্কোয়ার কে টু দি পাওয়ার 5 মাইনাস এ স্কোয়ার কে কিউব প্লাস এ স্কোয়ার কে হোল স্কোয়ার। ওকে, এখন এখান থেকেও কিছু কমন নিতে হবে, বাট এখানে একটা স্কোয়ার আছে, এখানে কমন নেওয়াটা না আমরা জানি কিভাবে নিতে হয়, বাট আমি তোমাদেরকে একটু দেখাই দিতে চাই। ঠিক আছে, ঠিক আছে, এখন দেখো
যেহেতু এটা একটা স্কোয়ার অবস্থায় আছে, বর্গ অবস্থায় আছে, আমি বর্গের ভিতরে একবার কমন নিই, তারপর বর্গের বাইরে কমন নেব, ঠিক আছে? সো বর্গের ভিতরে আমার মনে হয় এ স্কোয়ার কে কমন নিতে পারি, এ স্কোয়ার কে কমন নিতে পারি, ঠিক আছে? তো আমি যদি এ স্কোয়ার কে কমন নিই, তাইলে দেখো আমার কাছে কি থাকে, কে টু দি পাওয়ার 4 মাইনাস কে কমন নিচ্ছি, তাই না, কে স্কোয়ার প্লাস 1 আর এই পুরাটার উপর হোল স্কোয়ার, ঠিক আছে? আমি বর্গের ভিতর এ স্কোয়ার কে কমন নিছি, এ স্কোয়ার কে কমন নিছি। এখন এটা যেহেতু পুরাটা বর্গের ভিতর আছে, এটাকে এভাবে লেখা যায় না, আমরা তো জানি এভাবে লেখা যায়, তাই না? সেটা হচ্ছে যে এ স্কোয়ার কে হোল স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। ভাইয়া কীভাবে লিখতে পারলেন? আমরা জানি যদি এ বি হোল স্কোয়ার থাকে তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, আমরা এই লাইনটা পাচ্ছি। ওকে, এখন এ স্কোয়ার কে হোল স্কোয়ার এটা মানে কি? এটা মানে আমি লিখতে পারি এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? একটুখানি আমরা আগের স্লাইডে যাই। দেখো এটা সমান সমান 4 পাইছিলাম না, লেফট হ্যান্ড সাইড সমান সমান এটা পাইছিলাম এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো রাইট হ্যান্ড সাইডটাকে সরল করেও কিন্তু আমরা সেমভাবেই পাইলাম, স্কোয়ার দিতে ভুলে গেছি, রাইট হ্যান্ড সাইডটাকে সরল করে কিন্তু আমরা সেম জিনিসটাই পাইলাম, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেলছি, তাই আমরা লিখবো হচ্ছে প্রমাণিত। ওকে, অলরাইট, সেম কথা আবার রিপিট করতেছি, বারবার রিপিট করতেছি। কেন রিপিট করতেছি? কারণ এটা তোমাদের লাগবে। সেটা হচ্ছে ভাইয়ার সাথে করে যতটা ইজি লাগে, নিজে প্র্যাকটিস না করলে এক্সাম হলে আটকায় যাব, ঠিক আছে? সো আমরা প্র্যাকটিস করব। ওকে, এরপর গ নাম্বার অঙ্কটা আমরা একটু করি। গ নাম্বার অঙ্কটা আমরা একটু আগে যে অঙ্কটা করছি একদম হুবহু সেম টু সেম। ওকে, দেখো আমার কাছে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে 2/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। আবার একটুখানি প্রশ্নে দেখব কি চাইছে। প্রশ্নে x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a চাইছে, x প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b চাইছে। তার মানে এই প্রথম রাশি, লেফট হ্যান্ড সাইডে প্রথম রাশি আমরা বুঝতে পারতেছি এটা x/a, এটাকে যদি যোজন বিয়োজন করি তাইলে পাবো। দ্বিতীয় রাশি আমি বুঝতে পারতেছি x/b, এটাকে যোজন বিয়োজন করলে তারপর পাবো। সো আমাদের স্ট্র্যাটেজিটা আগের মতন কি থাকবে, x/a এর মান বের করা, x/b এর মান বের করা, যোজন বিয়োজন করা, যোগ করা, অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় ক্যালকুলেশন ভুল না করলে অ্যান্সার মিলতে বাধ্য। ওকে, তাহলে আমরা এটাকে একটু সরল করে শুরু করি। 2/x সমান সমান আমি লিখতে পারি ab ডিভাইডেড বাই, মানে a প্লাস b ডিভাইডেড বাই ab। এটাকে আমরা একটু উল্টা করে ফেলি, ঠিক আছে? x/2 সমান সমান ab ডিভাইডেড বাই a প্লাস b, অথবা আমি লিখতে পারি x সমান সমান 2ab বাই a প্লাস b, ঠিক আছে? এখন এখান থেকে আমরা দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে যদি x ইকুয়ালস টু 2ab বাই a প্লাস b হয়, এটাকে যদি আমি নিচে নামাই দিই, আমি লিখতে পারি, দেখো x ইকুয়ালস টু যদি 2ab বাই a প্লাস b হয়, এটাকে যদি আমি এখানে নিয়ে আসি আর গুণন পদ্ধতিতে, আমি লিখতে পারি x/a সমান সমান 2b বাই a প্লাস b, x/a সমান সমান 2b বাই a প্লাস b। একইভাবে এখান থেকে আমি লিখতে পারি x/b সমান সমান 2a বাই a প্লাস b, x/b সমান সমান 2a বাই a প্লাস b, ঠিক আছে? এখন আমরা যে সিম্পলি যোজন বিয়োজন করব। তো আমরা x/a সমান সমান কি পাইছিলাম, 2b বাই a প্লাস b। এটাকে যোজন বিয়োজন করলে আমরা পাই x প্লাস a ডিভাইডেড বাই x মাইনাস a সমান সমান 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b, তাই না? যোজন বিয়োজন করছি। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, x প্লাস a বাই x মাইনাস a সমান সমান 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। সো উপরেরটা থেকে আমরা পাই 3b প্লাস a, নিচেরটা থেকে আমরা পাই b মাইনাস a। এটাকে নাম্বার দেওয়া হচ্ছে 1। একইভাবে মাত্র করলাম x/b সমান সমান
2a বাই a প্লাস b। এটাকেও যদি আমরা আবার যোজন বিয়োজন করি কি পাচ্ছি দেখো, x প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সমান 2a প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই 2a মাইনাস a মাইনাস বি। জাস্ট সিম্পলি যোজন বিয়োজন, কোনো প্যাচ নেই, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি, এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি সমান সমান 2a প্লাস a প্লাস বি, তার মানে আমি পাচ্ছি হচ্ছে 3a প্লাস বি, আর 2a মাইনাস a মাইনাস বি আমি পাচ্ছি হচ্ছে a মাইনাস বি, 3a প্লাস বি আর a মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটাকে তুমি নাম্বার দেওয়া হচ্ছে 2। এখন আমরা সিম্পলি কি করব, আগের অঙ্কের মতন সিম্পলি আমরা কি করব জানো, সিম্পলি আমরা হচ্ছে তোমার 1 প্লাস 2 করে দেব। সিম্পলি আমরা হচ্ছে 1 প্লাস 2 করে দেব, 1 প্লাস 2। 1 প্লাস 2 করলে কি আসে দেখো, এক্স প্লাস এ, এই যে 1, এটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি, এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি। আমি আগের অঙ্কটা একটা বিশেষ নিয়মে করছিলাম, এখানে -1 কমন নিয়ে। এই অঙ্কটা আমি -1টা ওইখানে কমন নিব। তোমাদেরকে 2 পদ্ধতি আমি শিখাই দিলাম, যাতে তোমার যে পদ্ধতিতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেই পদ্ধতিতে তুমি অ্যান্সার করবা। তাহলে এটা সমান সমান কি আসে দেখো, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এই বাকিটা পরের লাইনে করি। আমি কি লিখতে পারি, x প্লাস a x মাইনাস a প্লাস x প্লাস b বাই এক্স মাইনাস বি সমান সমান, আগের পেজ থেকে যা পাইছি ওটা তুলি, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b, ঠিক আছে। এখন এই রাশিটা থেকে আমরা মাইনাস কমন নিব, মানে মাইনাস মাইনাস করে দিব, অথবা এটা আমি মাইনাস লিখতে পারি, সমস্যা নেই, বাট আমি মাইনাস কমন নিলে আমার জন্য ইজি হবে। 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস, এখান থেকে -1 কমন নেই, এখান থেকে -1 কমন নেই, ঠিক আছে। -1 3a প্লাস b -1 a মাইনাস b, ঠিক আছে। আমি দুই জায়গায় -1 দিয়ে গুণ করলাম উপরে নিচে। 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a, উপরে -1 দিয়ে গুণ করলে, উপরে -1 দিয়ে গুণ করলে আসে হচ্ছে -3a মাইনাস b, আসে হচ্ছে -3a মাইনাস b। নিচে -1 দিয়ে গুণ করলে আসে হচ্ছে b মাইনাস a। এখন দেখো এটাও b মাইনাস a, এটাও b মাইনাস a, তাই না। এখন লসাগু নিলে জিনিসটা ইজি হয়ে যায়। আমি লসাগু নেই b মাইনাস a, এখানে থাকে 3b প্লাস a, তাই না, 3b প্লাস a, এখানে থাকে -3a মাইনাস b, -3a মাইনাস b, ওকে। তাহলে সরল করো, দেখো 3b মাইনাস b কত, 3b মাইনাস b হচ্ছে 2b, আর a মাইনাস 3a কত, -2a ডিভাইডেড বাই b মাইনাস a। এখন 2 কমন নেই, 2 কমন নিলে কি b মাইনাস a ডিভাইডেড বাই b মাইনাস a, ঠিক আছে। দেখো b মাইনাস a কাটা, অ্যান্সার থাকে হচ্ছে 2। আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2, তার মানে আমরা লিখে দিতে পারি কি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, ওকে। সো সেম অঙ্ক 2 পদ্ধতিতে করাই দিছি, যে পদ্ধতিতে আসুক তোমার যেটা কমফর্টেবল তুমি সেটা করো, কোনোই সমস্যা নেই। আমার পার্সোনালি মনে হয় প্রথম পদ্ধতিতে যখন আমি যোগ করার আগে এই -1টা কমন নিছি, তখন সেটা করলে আমার কয়েক লাইন কম লেখা লাগে, বুঝছো। সো তোমরা ইউজ করতে পারো ওটা, অথবা তোমরা যদি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসো আমরা নেক্সট অঙ্কটা করি। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা, এই দুটো অঙ্ক তো আমাদের সূচকের চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে। সো এই দুটো অঙ্ক নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমাদের গ নাম্বার অঙ্কটা দেখো, একদম সেম অঙ্ক আমরা সিকিউ 2-এ করছিলাম, একদম সেম অঙ্ক সিকিউ 1-এ করছিলাম, ঠিক আছে। আমরা একটু ব্যাক যাই, তোমাদেরকে দেখাই।
এটা তোমাদের আলাদা করে দিব না, তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস দেখাবো, আমি জাস্ট ম্যাপ করবো। যে দেখো সিকিউ 2 এর গ নাম্বার অঙ্কটা একদম সেম ছিল, ঠিক আছে? এইটা অঙ্কটা একদম সেম ছিল, আমি তোমাদের দেখাই কিভাবে সেম ছিল। খালি এটা এখানে রাখছি বিকজ আমাদের একই অঙ্ক একটু পেঁচায় আসতে পারে, সো আমাদের মানে নার্ভাস হওয়া যাবে না যে এই অঙ্কটাকে করি নাই, পারবো না। তুমি একটু যদি ঠান্ডা মাথায় ঘাটাঘাটি করো তাইলেই দেখবা যে অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক তুমি যদি ভালো করে চ্যাপ্টার পড়ে যাও, প্রত্যেকটা অঙ্ক তোমার কমন পড়বে, প্রত্যেকটা অঙ্ক কমন পড়বে। এটা ভাইয়া লিখে দিতে পারি, ঠিক আছে? খালি একটু ঘুরায় পেঁচে আসতে পারে, ওটা নিজে বের করতে হবে কেমনে আসছে। দেখো এখানে আমাকে বলছে m = p + q ডিভাইডেড বাই p - q। দেখো p = দেওয়া আছে কি √1 + a, q = দেওয়া আছে কি √1 - a। তার মানে m = কি লেখা যায় √1 + a প্লাস √1 - a ডিভাইডেড বাই কি লেখা যায় √1 + a মাইনাস √1 - a। এইবার অঙ্কটা একদম হুবহু CQ2 এর গ নাম্বারের মতো। ওকে, অঙ্কটা কিন্তু একদম হুবহু এখন CQ2 এর গ নাম্বারের মতন। ওকে, আমরা একটু যদি দেখি আমরা আজকে ক্লাসে কি করছি, আমরা অনুপাত নিয়ে কাজ করছি, দুইটা সংখ্যা অনুপাত, গসাগু লসাগু আসলে কেমনে হয়, তারপর হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য টাইপের অঙ্কগুলো কেমনে সলভ করে, পিতা পুত্রের বয়স রিলেটেড অঙ্কগুলো কেমনে সলভ করে, তোমার হচ্ছে কন্টিনিউয়াস রেশিও যদি চাই আমরা, ঠিক আছে, সেগুলো কেমনে কাজ করে। তারপর আমরা দেখছি সমানুপাতিক অনুপাত, এগুলো কেমনে কাজ করে, ঠিক আছে। তারপর আমরা বেশ কিছু বোর্ড প্রশ্ন সলভ করে দেখছি, একই ধাঁচের একই ধরনের প্রশ্ন বারবার প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসে। সো আমাদের প্রশ্নের অ্যাপ্রোচ কাছাকাছি থাকে, সেম হয়, সিমিলার হয় বলবো, সেম না, প্রশ্নের অ্যাপ্রোচটা অনেক কাছাকাছি থাকে। আমাদেরকে ঠান্ডা মাথায় ক্যালকুলেশনটা করতে হবে, যেটা ভাইয়া তোমাদেরকে কিন্তু আজকের ক্লাসে বারবার বলছি, তাই না? ওকে, সো আমরা আজকের ক্লাসে অধ্যায় 11 অনুপাতের সব ধরনের কোয়েশ্চেন সলভ করে ফেলছি। তোমাদের এই অধ্যায় থেকে দেখবা অনেক ধরনের প্রশ্ন আরও আসতে পারে, কিন্তু আমরা সেই টাইপগুলোই করছি যেই টাইপগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যেই টাইপগুলো তুমি যদি বুঝে বুঝে করো তাহলে তোমার বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তোমাকে MCQ CQ কেউই আটকাইতে পারবে না। অনেকগুলো হ্যাক দিছি, অনেকগুলো শর্টকাট বলছি, অনেকগুলো ক্যালকুলেশন স্টেপ তোমাদের বলে দিছি। সুন্দর মতো যদি ক্লাসটা করো তাইলে অধ্যায় 11 থেকে তোমাদের আটকানোর কেউই থাকবে না। সো তোমাদের সাথে আজকে অধ্যায় 11 আমরা বোর্ড প্রশ্ন সলভ করে সব টাইপের ম্যাথ কভার করে দিছি। তোমাদের ব্যাচের সমস্ত আপডেট, সমস্ত ধরনের আপডেট জানতে তোমরা চলে যাও কমেন্টে দেওয়া লিঙ্কে, এবং তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে দেখা হবে অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, সবার জন্য অনেক দোয়া, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।